তো সবার প্রথমে আমরা একটা দাগ দিয়ে আকাশ বানায় ফেলি। এখানে আমরা আকাশটাকে একটু ছোট রাখবো আর আমাদের মাটিটাকে বড় করব। আচ্ছা, তো এই যে আমি একটা দাগ দিলাম, এই দাগ দেওয়ার ফলে আমার উপরের এটা আকাশ হয়ে গেল। আমি দেখো যে এটা হলো উপরের দিক আর এটা হলো নিচের দিক। তাহলে একটা দাগ দিয়ে দেখো আকাশটা ছোট রাখছি। কেননা আকাশে তো বেশি কাজ নাই, আমাদের মাটিতে একটু খেলাধুলা দেখাতে হবে, এজন্য মাটিতে একটু বড় রাখছি। চাইলে এর থেকে একটু বড় করতে পারো, ওইটা সমস্যা না। হ্যাঁ, এর থেকে বড় করলেও হবে, যে আমরা একেবারে সামনাসামনি বাচ্চাগুলো দেখায় দিব, যে ফ্রেমের একদম কাছ দিয়ে, তাহলে ঠিক মনে হবে। আচ্ছা, তো দাগ টানা তো হয়ে গেছে মনে হয়। দাগ টানা হয়ে গেলে আমাদের এই যে দূরের যে ঝোপঝাড়গুলা সেগুলা একটু দিতে হবে, তবে এখানে একটুখানি চেঞ্জ আছে। একটুখানি চেঞ্জ হলো, আমরা যখন ঝোপঝাড়গুলা দেব, হ্যাঁ, তখন আমাদের একটুখানি ঝোপঝাড়গুলোকে একদিকে একটু হেলায় দিয়ে দিয়ে দিতে হবে। যেহেতু বৃষ্টি নামছে, বৃষ্টির সময় পরিবেশটা আগে বুঝতে হবে, যে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন বাতাসও হয়। আর বাতাস হওয়ার কারণে আমাদের যত গাছপালা আছে, যেগুলো পাতলা গাছপালা, মোটা বট গাছ ওগুলা তো নড়বে না, তাই না? যেগুলো পাতলা, ধরো যে নারকেল গাছ বা চিকুন গাছ, মেহগনি গাছ, বা পাতলা যে গাছগুলো আছে, আম গাছের ডাল টাল সব কিন্তু একদিকে হেলে যায়, যেদিকে বাতাস থাকে। যেদিকে বাতাস থাকে সেদিকে একটু হেলে যায়। তো এই জন্য আমরা যদি একদম নর্মাল গাছ আঁকি, তাহলে মনে হয় যে বাতাস নাই, শুধু বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ষাকালে বাতাস হয়, বৃষ্টি হয়। এই জন্য আমরা এই যে দূরের গাছপালাগুলো দিচ্ছি, এগুলা একটু ডান দিকে হেলায় দিয়ে দিয়ে দেব। তাহলে এটা বোঝা যাবে যে বাতাস ডান দিকে হচ্ছে। ওকে, তো আমরা ডান দিকে হেলায় হেলায় দিলাম। এখন এই যে এখানে যে আমরা এই দূরের গাছপালা দিলাম না, এখন প্যাস্টেল কালার দিয়ে রং করার সময় কিন্তু এই রেখার উপর দিয়ে আর দেওয়া যাবে না, আমরা তখন নতুন করে দিয়ে দেবো। জাস্ট একটা আইডিয়ার জন্য আমরা এখন পেন্সিল দিয়ে দিচ্ছি, কেননা প্যাস্টেল কালার দিয়ে এই ছোট ছোট খোপ ভরাট করা যাবে না। ওখানে আমরা একবারে নিজের মতো করে নতুন করে দিয়ে দেবো, একটু বাঁকায় বাঁকায়। আচ্ছা, তো এটা হয়ে গেলে জানিও। স্যার হয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু আমরা এটাকে খুব বেশি গর্জিয়াস বানাবো না, খেলার মাঠ দেবো, এই জন্য কি করতে হবে, যে আমাদের সামনে জাস্ট একটা গাছ তুলে দেই এই সাইড থেকে। আর এখানে আমরা বাচ্চারা খেলা করছে দেখাবো, এবং এই কর্নারে একটা ঘরের অংশ দেখাবো, যে ঘরের পাশে বাচ্চারা খেলা করছে। এই দূরে একটা নদী টদী বা পুকুরের পাড় দেখাতে পারি। তো আমরা বাম সাইডে জায়গা আছে অনেক, এত বড় জায়গা ফাঁকা রাখলে আবার ভালো লাগবে না, এর জন্য বাম সাইড থেকে আমি একটা গাছ তুলে দিচ্ছি। এখন যেটা বলি, যে গাছের ক্ষেত্রে যত আঁকা বাঁকা হয় তত কিন্তু সুন্দর হয় না। এখন গাছ তো যেমন তেমন আঁকা বাঁকা করে উঠে যায়। তো আমি দেখো এই গাছটা দিচ্ছি একেবারে একটু বাঁকিয়ে তেড়িয়ে। তবে এটা আমার ইচ্ছা মতো আমি কিছুটা বাঁকাচ্ছি, তোমরা ইচ্ছা মতো বাঁকাতে পারবা। এখন গাছ যেহেতু বাতাসের জন্য গাছও একটু হেলে পড়বে, কিন্তু গাছের এই গুড়ি কিন্তু হেলে না, গুড়ি সোজাই থাকবে। ঠিক আছে, এইটা গাছের স্ট্রাকচারটা এরকম একটু বাঁকানো, ওইটা ওভাবেই দেখাইছে। এখন সব গাছ সোজা হয় না, ধরো এগুলো ফল গাছ, শুধু গাছের পাতার অংশটা একদিকে একটু হেলে যাবে। যেদিকে জোরে বাতাস হচ্ছে গাছের পাতার অংশ হেলে যায়, এই কারণে যে উপরের দিকে ডালপালাগুলো নরম থাকে, নরম চিকন থাকে। আর এই যে এটা এটা তো কাণ্ড, এটা তো বিরাট মোটা। আচ্ছা, তো একটা গাছের গুড়ি আমি বানায় দিছি। এটা আমি মনে করো নিজের মতো করছি, তো তোমরা এটা চেঞ্জ করতে পারো। এটা একইভাবে যে বাঁকাইতে হবে তা না, এদিক ওদিক একটু চেঞ্জ করে দিতে পারো, সমস্যা নেই। এদিক থেকে আরেকটা ডাল তুলে দেব। ওকে, তো আমার গাছের কাণ্ডের অংশ কিন্তু বানানো শেষ।
গাছের কাণ্ড বানানো হয়ে গেলে এবার নর্মালি যেভাবে আমরা পাতা দিই সেভাবে পাতা দিয়ে দিব। তো পাতা দিয়ে কিভাবে, তো এখানে একটা ডাল দিয়েছি, তাহলে এখান থেকেও আমরা পাতা দিব। আবার চাইলে এটা স্কিপ করতে পারি যে এই ডালে পাতা নাই বা পাতা ঝরে গেছে বা পাতার অংশ ভেঙে গেছে, ঠিক আছে, এখান থেকে দিতে পারি। এই যে যখন আমরা পাতা দিব তখন পাতাগুলা সব একদিকে একটু ঝোঁকানো অবস্থায় দিব, যে পাতাগুলা একদিকে ঝুঁকে আছে, এই জন্য এই পাশের সব পাতাও এদিকে চলে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু গাছটা ফ্রেমের বাইরে চলে যাবে, কেননা যে গাছটা শুরু হয়েছে একেবারে ফ্রেমের নিচ থেকে। আর আমরা জানি যে দৃশ্য আঁকাতে গেলে আমরা যত নিচে আঁকবো তত বেশি কাছে, আর যত উপরে আঁকবো তত বেশি দূরে। তাহলে একেবারে ফ্রেমের নিচ থেকে শুরু হয়েছে, সে কারণে একেবারে ফ্রেমের উপরে চলে যাবে। গাছ কিন্তু কমপ্লিট হয় নাই, গাছের উপরে আরো জায়গা আছে, উপরে আরো পাতা আছে, সেগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে, শুধু নিচের টুকু দেখা যাচ্ছে। আমি একটু একটু গাঢ় করে দিব যেন তোমাদের দেখতে সুবিধা হয়। তো আমি একটু গাঢ় করে দিচ্ছি যেন আকৃতিটা দেখতে সুবিধা হয়। তো এখানে গাছের পাতার জাস্ট কিছু অংশই কিন্তু দেখা যাচ্ছে, সম্পূর্ণ গাছ দেখা যাচ্ছে না, কেননা গাছটা ফ্রেমের বাইরে চলে গেছে। আচ্ছা, তো দেখো যে এদিকে একটু বাতাসের কারণে এদিকে আমি একটু পাতার সংখ্যা বাড়ায় দিছি, এদিকে কম দিছি। তো একদিকে পাতা একটু বাড়ায় দিলে এটা মনে হবে যে ডালগুলা, উপরের ডালগুলা সব এদিকে একটু হেলে গেছে, আর একদিকে কম দিলে মানে মনে হবে যে ওই দিকটার ডালগুলা এদিকে একটু একটু বেঁকে গেছে, যেহেতু উপরের ডালগুলা নরম হয়। তো এই গাছটা আঁকানো শেষ হলে আমাকে একটু দেখায়ও। ধরো যে আমরা এমন দিতে পারি যে এই গাছের নিচেই বাচ্চারা খেলা করছে, এখানে এতটুকু জায়গার মধ্যে আমরা বাচ্চাদের দিতে পারি যে গাছের নিচে খেলা করছে, অথবা এখানেও দিতে পারি। তো ওইটা পরে দিব, ওইটা আমরা একটা জায়গা নির্ধারণ করে ওখানে 3-4টা বাচ্চা খেলা করছে সেটা দিয়ে দিব। গাছ আঁকানো হয়ে গেলে আমাকে জানাও।
স্যার হয়ে গেছে। আচ্ছা একটু দেখি। আচ্ছা এই তো সুন্দর হয়েছে। ওকে। আচ্ছা সুমাইতা কি আঁকতে পারছো? হ্যাঁ স্যার, আরেকটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ টাচপ্যাড আঁকানো সুন্দর হয়েছে। আচ্ছা যারা এটা এঁকেছো তারা আরেকটা কাজ করো, যে এই যে দূরের যে গাছপালা দিয়েছো না, ওখানে কয়েকটা তাল গাছ দেখায় দাও। এখন দূরের তাল গাছ তো যেমন তেমন আমরা জানি, তাই না? এখন তারপর যখন বাতাস হচ্ছে তখন আরো যেমন তেমন। তো আমাদের জাস্ট তাল গাছগুলোকে একটু বাঁকা করে তুলতে হবে। বাঁকা করে তুলতে হবে যেন মনে হয় যে বাতাসের জন্য তাল গাছগুলা হেলে গেছে। এটাকেও বাঁকা করে তুলবো। এখন নর্মাল গাছের থেকে তাল গাছ আবার একটু বড় হয়, তাল গাছ নারকেল গাছ এগুলা আকারে উচ্চতায় একটু বড় হয়, তো এগুলা স্বাভাবিক গাছ এরকম, কিন্তু এর থেকে কিন্তু তাল গাছ অনেক বড় হয়, এই জন্য তাল গাছগুলা বাইরে থেকে বের হয়ে যায়। আচ্ছা তারপরে একটা দুইটা দেখাইছি, দুইটাই থাকতে পারে অথবা আর একটা কিছু দেখাতে পারো। আচ্ছা সময় তার হইলে জানাও, আমরা তারপরে একটা ঘর আঁকবো। স্যার, হ্যাঁ বলো। স্যার, আমার পেজটা অনেক বড়, তো আমার উপরে অনেক মানে গাছের পরে একটু জায়গা থেকে যায়। মানে গাছ কমপ্লিট করার পরে জায়গা থেকে যায়, সমস্যা নাই, ওটা তো আকাশ। আকাশটা যখন দিয়ে দেব তখন ওইখানেও দিয়ে দিও। ওকে স্যার। মানে আকাশ প্রায় একই ভাবেই করতে হবে, আমি এই যে এটুকু যেভাবে করব এর উপরে যেটুকু জায়গা আছে ওখানে একটু একটু দিয়ে দিলে হয়ে যাবে। বর্ষাকালে কি হয় যে আকাশে চাপা চাপা মেঘ থাকে এবং সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হইছে। আচ্ছা সবার এখনই সুন্দর হইছে। আচ্ছা তো এবার আমরা একটা ঘর আঁকবো। তো আমরা এখানে কিন্তু কমপ্লিট ঘর আঁকবো না, দেখাবো যে ঘরের এক পাশ দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখানে একটা বড় করে ঘর আঁকতে যাই তাহলে তো জায়গাই থাকবে না। এই জন্য আমরা সম্পূর্ণ একটা ঘর না এঁকে, আচ্ছা এটা কিন্তু আমার জন্য ঠিক আছে। এখন তোমাদের যাদের পৃষ্ঠা অনেক বড় তারা কিন্তু সম্পূর্ণ ঘরে আঁকতে পারবে। তো এখানে আমরা যে ঘরটা দেবো সেটা অনেক সিম্পল, এটা সামনে থেকে ঘর দিব, যে একটা ঘর একেবারে সামনাসামনি থেকে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ঘরটা কিরকম হবে আমি একটু দেখাই দিই, দাঁড়াও। তাইলে তোমরা ফুল ঘরও আঁকতে পারবে, আমি ওটারই অর্ধেক আঁকবো। আচ্ছা ধরো যে এই কাগজটা আমি ঘরটা একটু দেখাই দিই। তো দেখাবো ছনের ঘর। তো এই জন্য আমাদের এই বাম সাইডটা একটু বাঁকায় দিতে হবে, উপরের দিকটা হালকা একটু বাঁকায়, অর্থাৎ হালকা একেবারে সোজা দাগ না দিয়ে হালকা একটু বাঁকায় নিয়ে আবার এই বান উল্টা সাইডটা, অর্থাৎ এটা তো ডান সাইড, ডান সাইডটা একটু বাঁকায় দিতে হবে। ওইটা করার পরে আমরা নিচের দিকে একটু এলোমেলো করে এভাবে কাটা কাটা করে এলোমেলো করে মেলাবো, কেননা এটা টিনের ঘর না। টিনের ঘর না থাকার কারণে এখানে যে নিচের দিকটা সেটা কিন্তু অমসৃণ হবে। আচ্ছা মেলানোর পরে আমরা এখানে কয়েকটা বাঁশ দিয়ে দেব স্ট্রাকচার, উপরে একটা দিয়ে দেই। তারপরে রং করার সময় বাকি কাজটা করব, এখন আর কিছু করলাম না। তারপরে এইখান থেকে একটা দেয়াল তুলবো, এখান থেকে একটা দেয়াল তুলবো। আচ্ছা এটা কি? এটা হলো যে একেবারে সামনে থেকে কোনো ঘর দেখা যাচ্ছে, একেবারে সামনে থেকে।
আর আমরা যে ঘরগুলো আঁকি সাধারণত সেটা পাশ থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা দরজা দিব এবং এই পাশে জানলা। তারপর কি করব, এই যে নিচের ডোয়াটা তো একটু উঁচু করতে হয়, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তো এই ঘরটাই আমি আঁকবো, ঠিক আছে? এই ঘরটা আঁকবো এখানে, তবে এটা সম্পূর্ণ আঁকবো না, কেননা আমি এখানে সম্পূর্ণ ঘর আঁকতে গেলে আমার জায়গা শর্ট পড়ে যাবে। তো এই জন্য আমি কিছুটা ঘর দেখাবো, যে অর্ধেকের কম দেখা যাচ্ছে আর বাকিটা ফ্রেমের বাইরে চলে গেছে। তো অবশ্যই এটা বড় করে আঁকতে হবে, কেননা আমরা গাছ দেখো বড় করে আঁকছি, এখন এই দূরে দেব না, ঘরটা শেষ হবে এই মাটির নিচের অংশে। তো এই জন্য আমাদের ঘরটা বড় করে আঁকতে হবে। আর যদি আমরা এই দূরে আঁকি তাহলে ছোট করলেও হবে। আচ্ছা, কিন্তু ছোট করে আঁকতে গেলে ভালো লাগবে না, যেহেতু এখানে ঘর থাকলে এই ঘরের ছেলেপেলেরা এখানে খেলছে, কাছ থেকে দেখতে পাচ্ছি। আর দূরে আমরা নদী টদী কিছু দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমি শুরু করি। তো যেহেতু বড় করে আঁকবো, তো আমি বড় করে চালটা দিচ্ছি। তো এটা কিন্তু চালের একটা অংশ, সম্পূর্ণ চাল কিন্তু দেখা যাবে না। এই দেখো, ধরো অর্ধেকটা দেখা যাচ্ছে। ওই যে কাটা কাটা করে মেলাই দেই। আর এই ছনের ঘরগুলার চাল কিন্তু একটু বড় হয়, অর্থাৎ একটু নিচ পর্যন্ত চলে আসে, দেয়াল ছোট হয়। তো দেয়াল অনেক বড় দিও না, দেয়াল লম্বা দেয়া যাবে না। এই যে চাল দেওয়ার পরে দেয়াল অল্প একটুই দিতে হবে, এই যে এটুকুই দেয়াল দিতে হবে। এটা অল্প দিতে হয়, কেননা যে চালটা ছনের হওয়ার কারণে চালটা নিচ পর্যন্ত নেমে যায়। এখানে লম্বা দেয়াল দিলে এটা ভালো লাগবে না, অবশ্যই দেয়াল ছোট করতে হবে, দেয়ালের আকৃতিটা ছোট করতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে দরজা, তাহলে দরজা এখানে হয়ে গেল, তাহলে আমার ঘরটা অর্ধেকটা দেখা যাচ্ছে, আর অর্ধেক ঘরটা ওই পাশে আছে ফ্রেমের বাইরে। আর তোমাদের যাদের জায়গা আছে তারা ওই যে সম্পূর্ণ ঘরটা এঁকে ফেলবা, একটু আগে যেভাবে দেখালাম সেভাবে। আর ঘর আঁকার পরে ঘরের উপরে আমি একটা কলা গাছ দিয়ে দেবো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো কলা গাছটা অর্ধেক দেখা যাবে। এই ধরনের ঘরের উপরে কলা গাছ দিলে বেশি সুন্দর লাগে, কেননা যে এই ঘরগুলা হাইটে কিন্তু বেশি উঁচু হয় না, টিনের ঘরের মতো। টিনের ঘর লম্বা হয়, কিন্তু এই ছনের ঘরগুলা এটা মাটির দেয়াল, মাটি দিয়ে দেয়াল তৈরি, আর উপরে ছন খড়কুটো দেয়া, তো এইগুলা খুব বেশি উঁচু হয় না। এজন্য আমরা এটার উপরে কলা গাছ দিলে বেশি সুন্দর দেখা যাবে। তো আমরা জাস্ট এই যে এখানে ট্রাই করি যে এখানে কলা গাছও কিন্তু অল্প একটু দেখা যাবে। তো এই যে এভাবে, আচ্ছা, অল্প একটু দেখা যাবে এটা আমার ক্ষেত্রে, আর তোমাদের ক্ষেত্রে সম্পূর্ণটা দেখা যেতে পারে, কেননা তোমরা যারা সম্পূর্ণ ঘর আঁকছো তাদের তো সম্পূর্ণটাই দেখা যাবে, তাই না? এই যে আমার কলা গাছে এটুকু দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে না, নিচে চলে গেছে এবং ডান সাইডে ঢেকে গেছে। আচ্ছা, এখানে আমার এই যে টেপ লাগানো আছে খাতা আটকা রাখার জন্য, এই জন্য এই সাইডে দাগ হয় নাই। তো ঘরের উপরে একটা কলা গাছ দিয়ে দিছি, যেটা অল্প একটুই দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে আরো আছে, সেটা চোখে পড়ছে না, ফ্রেমের বাইরে চলে গেছে। তো ঘর আঁকানো শেষ হলে আমাকে জানাও। তারপরে আমাদের যেটা কাজ সেটা হলো যে বাচ্চাগুলো আঁকবো, তারপরে আমরা এই যে ফাঁকা জায়গা পড়ে আছে নদী দিয়ে দেবো, দিলে ভালো লাগবে, যেহেতু এত জায়গা ফাঁকা ফেলে রাখার থেকে নদী দিয়ে দিলে ভরাট হয়ে যায় আর একটা অবজেক্টও বাড়ে। তো আমরা আরেকটা কাজ কি করতে পারি, যে নদী দেওয়ার পরে যদি দূরে একটু জায়গা টায়গা থাকে তাহলে সেখানে আরেকটা ঘর তুলতে পারি। তো এখানে আমি তো নদী দেবো না, এখানে আমার তো ফাঁকা জায়গা থাকবে, তো এখানে আমি আরেকটা ঘর তুলে দিচ্ছি। দেখো, এই যে দূরে যে ঘরটা আঁকছি সেটা নর্মাল ঘরের মতো করে আঁকছি, কিন্তু ছনের ঘরই আঁকছি। আচ্ছা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে এই ঘরটা এত বড়, দূরে আঁকলে কিন্তু ছোট হয়ে যাবে, কেননা এই ঘরটা শুরু হয়েছে নিচ থেকে, আর এইটা শুরু হয়েছে কত উপর থেকে, তাহলে অবশ্যই ওইটা দূরে আছে জন্য ছোট হবে। আচ্ছা, হয়ে গেছে। তো এবার এই ঘরের উপরে আমি আরেকটা গাছ দেখাবো। তো এই গাছটাও কিন্তু আমি এমন ভাবে দেখাচ্ছি যে একদিকে হেলে যাচ্ছে। দেখো, পাতা একদিকে বাঁকায় দিছি, ডান দিকে, ডান দিকে বাঁকায় দিছি, কেননা বাতাসের কারণে মনে হচ্ছে যে ডান দিকে পাতাগুলা সব চলে গেছে। তো
তো বর্ষাকালে আমাদের এই সমস্ত জিনিস একটু মাথায় রেখে চলতে হবে যে বৃষ্টি এবং বাতাস হয়, তো গাছগুলো একেবারে সোজাসুজি না দিয়ে নড়াচড়া করছে, যেমন কলা গাছের ওই পাশটা এটা তো সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এটা আলাদা বিষয়। কলা গাছটা একটু বাঁকায় দেওয়া যেতে পারে, যে এদিকে একটু বেশি ডান দিকের পাতাগুলো একটু বেশি দিতে পারো, যে বাম দিকের পাতাগুলো ডান দিকে কিছুটা চলে যাচ্ছে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমাদের ঘরের কাজ শেষ। ঘরের কাজ শেষ হলে এই পাশাপাশি আমরা আগে মানুষগুলো আঁকে নেব, তারপরে নদীটা ঠিক করব। আচ্ছা, ঘরের ভেতরে যত অপ্রয়োজনীয় রেখা ছিল সেগুলো একটু পরিষ্কার করে ফেলি। স্যার আমার ঘরটা কি হয়েছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, ওই যে আরেকটা যেটা কাজ বাকি আছে, ওইটাও করে ফেলো। এই যে আমাদের দুটা বাঁশ দিয়ে স্ট্রাকচার বানাতে হবে, এই যে একটা বাঁশের পাতলা কঞ্চির মতো, এবং উপরে আরেকটা। তারপরে এই যে এদিকে এদিকে একটু দাগ দাগ দিয়ে দিতে হবে, ওটা রং করার সময় দিয়ে দেবো, সমস্যা নাই, আপাতত একটু দাগায় রাখি। স্যার, হ্যাঁ, বলো। স্যার আপনি দূরের ঘরের উপর যে গাছটা দিয়েছেন ওইটা কি না দিলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। দূরের ঘরের উপর এমনি গাছ না দিয়ে একটা তাল গাছ বসাই দিতে পারো। আবার মানে স্যার ওই আকাশটা একটু ফাঁকা রাখতে চাচ্ছিলাম, ও মানে আমার আচ্ছা, মানে গাদা গাদি হয়ে যায়, মানে একটু মেঘ দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, ওটা বাদ দাও তাহলে, তাই হবে। মেঘ দেখানো আমি আরেকটা পৃষ্ঠায় আলাদা করে শিখাই দিব। এখানে আমারও আকাশে বেশি জায়গা রাখিনি আমি, তো এখানে আমি বড় আকাশে মেঘ দেখানো দেখাই দিব না। তাহলে তোমাদের যাদের ফাঁকা আকাশ আছে তারা মেঘটা দিতে পারবা, কিন্তু আমার এখানে দেখো সামান্য একটু এদিক ওদিক দিয়ে অল্প একটু দেখা যাচ্ছে।
স্যার, হ্যাঁ বলো। আমার এই পর্যন্ত আঁকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখবো। আচ্ছা, দাঁড়াও একটু জুম করে দেখি। হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা। তাসফিয়া, সুমাইয়ার আঁকানো কতদূর বাকি আছে? স্যার আমার এখনো শেষ। আচ্ছা, সুমাইয়ার আঁকানো কতদূর বাকি আছে? স্যার আমারও। আচ্ছা, তাহলে চলো আমরা বাকি কাজটা শেষ করি। হ্যাঁ, তো এবার আমরা দেখো যে মানুষ আঁকানো শুরু করছি, তবে মানুষগুলো এখানে শুধু শুধু ফিগারগুলা বোঝাতে হবে। খুব মুখমণ্ডলের দিকে খুব একটা ভালো লাগবে না আসলে, কেননা যে দৃশ্যের মানুষ তো এটা মুখ কেউ একটা ম্যাটার করে না। আচ্ছা, তো আমরা সবার প্রথমে একটা ছাতিওয়ালা মানুষ দেখাবো যে এই বাসাতে ঢুকার চেষ্টা করছে, অর্থাৎ এই বাসার মানুষ হাঁটা চলাফেরা করতেছে বৃষ্টির জন্য। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট একটা প্রথমে ছাতি আঁকবো। তো এখানে দেখো যে এই বাসাটা কিন্তু অনেক। স্যার আমি তো এই বাসাটা দিইনি। ও, দাওনি? আচ্ছা, না স্যার সমস্যা। আমার জায়গা ছিল। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা ওটা স্কিপ করি। নদী আঁকার পরে যদি জায়গা থাকে তাহলে আমরা দিয়ে দিব। তাহলে চলো আমরা বাচ্চাদের আঁকা শুরু করি। তো বাচ্চাদের আঁকা শুরু করার জন্য প্রথমে আমরা যেভাবে একটা আইডিয়া করে নেব যে এর ভেতরে আমরা যে বাচ্চাগুলা খেলছে সেগুলাকে আঁকবো। তো জাস্ট একটা আইডিয়া করে নিলাম যে এটুকুর মধ্যে আমরা আঁকবো, কেননা যে আমাদের বুঝতে হবে যে গাছের পাশে খেলছে। এখন গাছ তো অনেক বড়, অনেক উঁচু হয়, তাই না? তো বাচ্চাদের হাইট সর্বোচ্চ এতটুকুই হতে পারে, এর থেকে তো বেশি বড় হবে না। কেননা যে এত বড় যদি দেই তাহলে তো বড় মানুষের হাইট তাহলে এত বড় হবে, তাহলে তো গাছের সমান মানুষ হয়ে গেল না। তো এই জন্য আমরা নিচের দিক থেকে শুরু করব, একেবারে নিচের দিক থেকে শুরু করব। কতক বাচ্চার পা দেখা যাবে না, ওটাও সমস্যা নাই, কিন্তু আমাদের এই যে পাশে যে গাছ আছে সেটার সাথে মিল রেখে আঁকতে হবে, যেন এমন না মনে হয় যে দানব। ঠিক আছে, এই জন্য গাছের নিচ থেকে আমাদের শুরু করতে হবে। আমরা বাচ্চাদের একেবারে নিচের দিকে পাটা যদি না আটে না আটলো ওটা কোনো ব্যাপার না, কিন্তু হাইট অনেক উঁচু দেয়া যাবে না। আচ্ছা, তো সবার প্রথমে আমরা একটা ছেলে আঁকি আগে, যে ছেলেটা পেছন, মানে আমরা যে ছেলেটার পেছন থেকে দেখছি, অর্থাৎ এই সামনে আছে একেবারে, যেটা সামনে থাকবে সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা দিক থেকে, আমরা পেছন সাইড থেকে দেখছি। তো সেজন্য কি করব যে মাঝ বরাবর আহ, একটা ওভাল দিচ্ছি। ওভাল দেওয়ার পরে সামান্য একটু গলা দেওয়ার পরে আমরা কাঁধ দিয়ে দিচ্ছি। সামান্য একটু গলা দিয়ে কাঁধ দিয়ে দিলাম। তো এই কাঁধ দেয়া হয়ে গেলে আমরা সোজা রেখা টেনে জামার শেপ বানিয়ে ফেলবো। তো ধরো এটা একটা শার্টের শেপ হতে পারে, শার্ট, অথবা আমরা গেঞ্জি দিলে গেঞ্জি হতে পারে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, হ্যাঁ? তো আমরা এই যে শার্টটা দেয়া শেষ হয়ে গেল, তো আমরা এবার হাত দেব। তো আমরা এই যে এখান থেকে ডানা থেকে তো হাত শুরু হবে না, কাঁধ থেকে। তো এখান থেকে জাস্ট একটা হাতের, এটা কি যে এটা আসলে যে জামার হাতা। ঠিক আছে, জামা পরে আছে, জামার হাতা। এ পাশে আর একটা জামার হাতা দেব। তো আমরা এমন ভাবে দেখাবো যে ছেলেরা একে অপরের হাত ধরে খেলা করছে। তো দেখো দুইটা জামার হাতা দেয়া শেষ, একটু ছাড়াই দিয়েছি যে হাতটা এভাবে আছে একটা, এভাবে আছে একটা। তো জামার হাতা দেওয়ার পরে আমরা হাতের অংশ দিয়ে দিই। তো জামার হাতাতে তো অর্ধেক হাত ঢেকে গেছে, এবার বাকি অর্ধেক হাত দেওয়ার পালা। তো আমরা জাস্ট দুটো রেখা টেনে দিয়ে একটা গোল দিয়ে দেব। এখানেও আমরা জাস্ট দুটো রেখা টেনে দেব, একটু টিক চিহ্নের মতো করে, যে আমাদের সাইন করি না, সে সাইনের মতো করে টেনে দেব, কেননা এই হাতটা সোজা হয়ে আছে, এই হাতটা একটু ভাঁজ হয়ে আছে। তো আমরা জাস্ট দুটা রেখা টেনে দিয়ে একটা গোল দিয়ে দিব।
গোল দেওয়ার পরে আমাদের যে জামার কলার দিয়ে দিচ্ছি, একটা দাগ দিয়ে দিলে আমাদের গেঞ্জির কলার হয়ে গেল। তারপরে যে পা দিয়ে দিব, এখন হাফ প্যান্ট, এই যে হাফ প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট তো তোমরা সবাই দিতে পারো, এটা তো একেবারে ইজি। আর একটু একেবারে পারফেক্ট না দিয়ে একটু এলোমেলো করে আঁকা বাঁকা করে দিলে এখানে বেশি ভালো হবে, কেননা যেহেতু বাতাস হচ্ছে জামা কাপড় উড়বে, ঠিক আছে, এজন্য একটু আঁকা বাঁকা করে দিলে এটা একটু বেশি সুন্দর দেখা যাবে। প্যান্ট একেবারে সোজা না দিয়ে একটু এলোমেলো, একটু এদিকে বাঁকা, একটু ঢেউ ঢেউ এইভাবে দিলে মনে হবে যে বাতাসের কারণে এটা উঠছে, বা বাতাসের কারণে এটা স্থির নাই, ওটা আরো বেশি ভালো হবে। আচ্ছা, তো এবার পায়ের অংশ দিয়ে দেব। তো ছোট করে দুটো রেখা টেনে দিলাম অল্প একটু জায়গায়, এটা হয়ে গেল আমাদের পায়ের উপরের অংশ। এবং এখান থেকে আরো নিচের দিকে যদি আমরা টেনে দেই, তাহলে আমাদের এই যে সম্পূর্ণ পাটা হয়ে গেল। তো এটা আমরা উল্টা দিক থেকে দেখছি, তাই না, এই জন্য জাস্ট এখানে গোল করে দিলে হবে। একটা বাচ্চা হয়ে গেল। একটা বাচ্চা হয়ে গেলে আমাকে একটু জানাও এবং আমাকে একটু দেখাও, দেখি ঠিক হয়েছে কিনা। একটা বাচ্চা আঁকতে পারলে মোটামুটি সবগুলাই আঁকা যাবে। স্যার আমি আঁকছি। আচ্ছা দেখি, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার পায়ের দিকটা আমি একটু এই বড় কাগজে দেখাবো, কেননা ওইখানে এত ছোট জায়গা, মানে ছোট করে রাখছি, তো তো পায়ের দিকটা দেখানো যাচ্ছে না। তো আমরা পা দিছি কিভাবে, এভাবে দিয়েছি না, এভাবে দিয়েছি দুইটা পা দেওয়ার পরে এখানে গোল করে দিছি, কেননা এটা গোড়ালি। এখন পেছন থেকে দেখছি তাহলে তো পা এদিকে হবে না, ওই দিকে হবে, তাই না। তো ওইদিকে গোড়ালি দেওয়ার পরে জাস্ট একটু দূরে আমরা এভাবে জাস্ট একটু রেখা টেনে একটা দুইটা ঢেউয়ের মতো করে দিব, তাহলে মনে হবে যে একটু পা দিয়েছি। একটা দুইটা ঢেউয়ের মতো করে দিব, তাহলে মনে হবে যে পাটা সামনের দিকে আছে। অথবা পা দেখা নাও যেতে পারে, সবার পা দেখা যাবে না, যেমন যে আরেকটু যদি নিচে আঁকো কেউ, তাহলে তো ফ্রেমের সাথে পা দেখা যাবে না, কিন্তু যদি পা দেখা যায় গোড়ালি থেকে একটা রেখা একটু কাছ দিয়ে নিয়ে গিয়ে দুইটা ঢেউ, বা যদি চাও যে এরকম করে দিবা তাও হবে, যে স্যান্ডেল পরে আছে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। যেহেতু পেছন থেকে পা দেখানো একটু জটিল, তো সহজভাবে এভাবে করতে পারো। যে স্যান্ডেল পরে আছে, যে আমরা স্যান্ডেলের দিয়ে দিলাম, স্যান্ডেলের যে অংশ। আর আমাদের এই মানুষটা তো হয়ে গেল বাচ্চা ছেলে। আর দেখো এখানে দিতে গেলে আরো সহজ হবে, কারণ এখানে অত বোঝাই যাচ্ছে না, ছোট করে যেহেতু আঁকছি, যেমন তেমন করে দিয়ে দিলে মনে হচ্ছে যে ছেলেটা খেলছে। আচ্ছা, এই মানুষটা আঁকানো কার কার বাকি আছে? স্যার হয়েছে আমারটা? হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ হয়েছে, হয়েছে। আচ্ছা, যেহেতু পেছন থেকে দেখছি এটাকে, তো সেক্ষেত্রে হ্যাঁ হয়েছে, দুটি পা দেওয়া হয়েছে, জুতার মতো লাগছে। সেহেতু এখানে কিন্তু সম্পূর্ণ অংশই কালো হবে, যে চুল, পেছনে চুল দেখা যাচ্ছে। আর বাচ্চা ছেলে তো এই জন্য হাইট কিন্তু খুব বেশি বড় দেবো না, যে আমাদের গাছের সাথে মিল রেখে দিতে হবে, যে গাছের থেকে বাচ্চা ছেলে তো অনেক নিচু হয়। আচ্ছা, তো আহ আহ, কার কার বাকি আছে যে এই মানুষটা আঁকনি? সুমাইতে এঁকেছো? জি স্যার। আচ্ছা, দেখো এরপরে আমরা দুই পাশে দুইটা শার্ট আগে বানাই দেই। তো একটু দূরে এখানে ডান দিকে আমরা একটা ওভাল দিলাম, এবং একটু দূরে বাম দিকে আর একটা ওভাল দিলাম। এখন এই দুইটা ছেলে হলো সাইড থেকে দেখতে পাচ্ছি, সাইড থেকে, এটা পেছন থেকে, এই দুটাকে পাশ থেকে। তো সাইড থেকে দিয়ে আর একটু সোজা, তো জাস্ট হালকা একটু গলার জন্য দাগ দেব, দাগ দিয়ে একটা রেখা টেনে দিয়ে এটাকে জাস্ট এমন শেপ বানাবো যে কিছুটা ত্রিভুজের মতো আকৃতি, এরকম শেপ বানাইতে হবে, যে উপরের দিকটা ছোট, নিচের দিকটা একটু বড়। এ পাশেও ঠিক একইভাবে একটুখানি গলা দিয়ে দেব, গলা দেওয়ার পরে একটা রেখা টেনে দিয়ে এখানেও উপরের দিকটা ছোট, নিচের দিকটা বড় দিয়ে
কিছুটা ইউ এর মতো বানাইলাম না, এটা মোটা দিছে এটা চিকন দিছে। এখন সবাই যদি সমান হয় তাহলে তো ভাল লাগবে না। তো এই ছেলেটাকে একটু মোটা বানাইছি দেখো, আর এই ছেলেটাকে চিকন বানাইছি, অর্থাৎ ইউ এর মতো অংশটাকে মোটা এবং চিকন করে দিয়ে। তোমরা এখানে সরাসরি ইউ দিলেও কিন্তু হবে, আরেকটু সহজ হবে যে ইউ দিয়ে দিলে। সরাসরি একটা ইউ এর মতো দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটা সাইড থেকে দেখতে পাচ্ছি এরকম শরীর বানায় ফেললাম। তারপরে এটার পা হবে, তো এখন এইখানে যখন এক সাইড থেকে দেখতেছি তখন এক সাইড থেকে কিন্তু পা হবে। তো পাটা কিভাবে হবে, আমাদের এই যে এটা তো শার্ট, তো শার্ট একটু ঢোলা থাকবে কেননা যে বাতাসে উঠছে, তো একটু বাম সাইড থেকে সরিয়ে এসে আমাদের পা হবে, যে একটা পা। আচ্ছা, তো পায়ের ঠ্যাঙের অংশ একটু মোটা হয় এবং হাঁটুর নিচের অংশ একটু চিকন হয়, এটা তো আমরা জানি। তো জাস্ট আমরা এখানে একটু মোটা করে দিলাম, এখানে হাঁটু ধরলাম, এখানে চিকন করে দিলাম। তো আমরা এই যে প্যান্ট পরায় দেই, তো প্যান্ট পরায় দিলে আর একটু সুবিধা যে প্যান্ট ঢোলা হবে। প্যান্ট ঢোলা হবে, প্যান্ট পরায় দিলে আর একটু সুবিধা যে প্যান্ট আঁকা বাঁকা করলেও সমস্যা নাই। তো একটা পা দেওয়ার পরে বাম দিকে পাটা বেঁকে যাবে, এই যে স্যান্ডেল হয়ে গেল, এবং আরেকটা পা এদিক থেকে জাস্ট অল্প একটু দেখা যাবে। আচ্ছা, এই দেখো যে আরেকটা ছেলে দাঁড়ায় আছে, পাশ থেকে দেখতে পাচ্ছি, এরকম কিন্তু মনে হচ্ছে যে একটা পা প্যান্ট পরে আছে, এটা এই যে মোটা করে দিয়ে দিলাম, একটা পা আগে দিলাম, তারপরে আরেকটা পা প্যান্টের অংশ দেখালাম, এই যে ছোট্ট করে প্যান্টের অংশ দেখাই দিলাম, যেহেতু সাইড থেকে ওটা তো সম্পূর্ণ দেখা যাবে না, ছোট্ট করে প্যান্টের অংশ দেখিয়ে এখানে আবার আরেকটা পা একটু ডান দিকে সরিয়ে দিয়ে দিলাম, তারপরে জুতার মতো কিছু পরায় দিলাম। আচ্ছা, তো এখানে অর্ধেক ফেসে চুল হবে, অর্ধেক ফেসে কি হবে, যে অর্ধেকটা ফেস দেখা যাবে, অর্ধেক ফেসে চুল হবে। তো এই যে অর্ধেকটা চুল দিয়ে দিলাম, অর্ধেকটা ফেস দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হইলে জানাও, তারপরে এটাও একইভাবে করে ফেলো একইভাবে, তারপরে আমরা হাত দেখাবো। তো এটারও পাটা প্যান্টটা দিয়ে দেই, তো এটা আবার সোজা করে দাঁড়ায় আছে। আচ্ছা, তো পা কিন্তু দিয়ে দিয়েছি। যে প্যান্ট, গেঞ্জি, হাফ প্যান্ট পরে আছে, যেহেতু বাচ্চা ছেলেরা হাফ প্যান্টই তো বেশি পরে, ফুল প্যান্ট পরে দিলে মনে হবে যে একটু বড় বড় এরকম ভাব চলে আসবে। আচ্ছা, তিনটা ছেলের বডি আঁকানো হয়ে গেলে জানাও, তারপরে হাতগুলা দিয়ে দেবো, এই হাতটা এখানে ধরে থাকবে, এই হাত দিয়ে এখানে ধরে থাকবে। আচ্ছা, এখন তাছাড়া আমরা একটা কাজ করতে পারি, যে হাত না দিয়ে এখানে একটা ফুটবল দিয়ে দিতে পারি, যে তিনজন বাচ্চা ফুটবল খেলছে, বৃষ্টির মধ্যে ফুটবল খেলে, তাই না? এই যে হাত ধরায় না দিয়ে, মানে হাত তো দিতে হবে কিন্তু হাত একটার সাথে একটা অ্যাটাচ না করে দিয়ে ফুটবল খেলা দিতে পারি, যে ফুটবল খেলছে, যে ফুটবল দিয়ে দিলাম, বল দিয়ে দিলাম। তোমরা কোথাও বুঝতে না পারলে কিন্তু আমাকে প্রশ্ন করবে, আমি আলাদাভাবে আবার দেখাই দিব। তো এখন কিন্তু দেখে মনে হচ্ছে এরা বাচ্চা ছেলে, কেননা এই গাছের হাইটের সাথে মিলছে। বাচ্চা ছেলের হাইট কতটুকুই বা হয়, এভাবে মেলায় মেলায় কিন্তু দিতে হবে। এখন গাছ দিলাম এখানে, এত বড় করে দিলাম, তাহলে গাছের সমান সমান হয়ে গেল না, দানব হয়ে যাবে। আবার এখানে ঘর দিছি, এখন ঘরের দরজা দিয়ে তো মানুষ ঢুকবে, তাই না? তাহলে দরজা যত বড় দিয়েছি
এদিক দিয়ে মানুষটা যেন দরজা দিয়ে ঢুকতে পারে ওইটাও একটু আইডিয়া করতে হবে। এই জন্য আমরা প্রথমে একটা মাপ নিয়ে নেব ফ্রেমের মতো, যে এর ভেতরে আঁকলে জিনিসটা সুন্দর হবে। তাছাড়া যদি এই মাপটা না নিয়ে আমরা নর্মালি আঁকতে যাই তাহলে দেখা যাবে যে বড় হয়ে গেল। স্যার, হ্যাঁ বলো। আমার আঁকানো হয়েছে কিনা দেখবেন। হ্যাঁ অবশ্যই দেখবো। এই তো সুন্দর হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। চাইলে আরেকটা ছেলে সামনে দিয়ে দিতে পারো, যদি চাও যে না এখানে আরেকটা ছেলে দিব, এখানে আরেকটা ছেলে দিতে পারো সামনে খেলছে। হ্যাঁ এটা কিন্তু ইচ্ছা। একইভাবে এই যে গলা দিব, একটা বক্স বানাবো, বক্স বানিয়ে এটা সামনে থেকে দেখছি। এই যে পা দিয়ে দিলাম, দেখো একেবারে ইজি। এই যে পা দিয়ে দিলাম, এই যে পা দিয়ে দিলাম, এই যে হাত দিয়ে দিলাম, হাতের কি বলে, হাতের এটা কি বলে, যে জামার হাতা দিয়ে দিলাম, এই যে হাত দিয়ে দিলাম। ঠিক আছে, তো আরেকটা ছেলে দিতে চাইলে কিন্তু দিতে পারো, যেটা সামনে থেকে দেখছি এটা চুল টুল দিবা, একটু চোখ টোক দিয়ে দিলে হয়ে যাবে। এই যে আরেকটা ছেলে কিন্তু অলরেডি হয়ে গেল, 4 জন স্যার, খেলছে। হ্যাঁ বলো। তার হচ্ছে বৃষ্টি মানে বাকি যে দুইজন আছে, মানে সাইডের দুইজন, মাঝখানেরটা বাদে, ওই দুইজনের তো হাত আঁকলাম না। হাত এখন আঁকবো, হাত এখন আঁকবো। আগে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, তো তো এখন সরাসরি হাত দিয়ে দিলে একটু বোঝার সমস্যা হতো। আগে এ পর্যন্ত আঁকা কি কারো বাকি আছে? স্যার একটু বাকি আছে। আচ্ছা তোমরা শেষ করে নাও। স্যার, হ্যাঁ বলো। স্যার, বৃষ্টি পড়ছে এটা দেখাবো, মানে দাগ টেনে টেনে পরে যখন শেষ হয়ে যাবে। হ্যাঁ ওটাই তো দেখাতে হবে, ওটাই তো আসল। স্যার, আমি তো হচ্ছে ওই যে জল রং দেখবো তো, মানে আমার সমস্ত কিছু যখন রং করা শেষ হয়ে যাবে শেষ হয়ে তখন যাবে তখন সাদা স্কেল ধরে। সাদা রং দিই। আচ্ছা সাদা রং না দিয়ে সাদা জেল পেন দিলে সব থেকে বেটার হয়। আবার যদি জিরো সাইজ তুলি থাকে, ডাবল জিরো এরকম তুলি থাকলে ওগুলা দিয়ে দেওয়া যায়, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো এত চিকন হবে যে কলমের দাগের মতো দেখা যেতে হবে, মোটা হয়ে গেলেই জি গেল। স্যার, ঠিক জি আছে, স্যার, আমার কাছে ডাবল যেটা ডাবল জিরো জিরো, ওইটা আছে। ও বাহ সুন্দর। জি স্যার। ওইটা হলে কোনো ব্যাপার না, তবে স্কেল ধরে নিবা। হ্যাঁ স্কেল ধরে নিলে এক সিরিয়ালে হবে। স্কেল ধরে জি সাদা রং স্যার, আমি দিয়ে সিরিয়াল দিয়ে আনলাম। অল্প অল্প করে দিয়ে দিবা। আর যাদের কাছে জেল পেন বা ডাবল জিরো তুলি নাই, যেমন আমার কাছে তো ডাবল জিরো তুলি নাই, আমি তো প্যাস্টেল কালার দিয়ে করছি। তো এখানে আমরা কিন্তু কালো রং দিয়ে বৃষ্টি দেখাবো, কালো রং অথবা পেন্সিল দিয়ে বৃষ্টি দেখাবো। আচ্ছা সময় তো আঁকতে পারছো মানুষগুলা? তো দেখো এখানে কিন্তু 4টা মানুষ হয়ে গেল, একেবারে ইজি। একটা বক্স বানিয়ে শরীর, তারপরে আরেকটা বক্স বানিয়ে হাতা, তারপরে পায়ের যে আমাদের প্যান্ট দেয়া তো একেবারেই সোজা, শুধু 2টা রেখার মতো। আর সবগুলাকে গেঞ্জি পরায় দিছি, কারণ বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেরা শার্ট পরলে কেমন লাগে না, মনে হয় যে বড় হয়ে গেছে। এজন্য গেঞ্জি পরায় দেওয়াই বেটার, আর ইজিও হয় গেঞ্জি পরায় দিলে। তাহলে 4টা ছেলে এখানে ফুটবল খেলছে। আচ্ছা আহ তো তোমরা একই সাথে একটু হাতটাও দিয়ে নিও, যেহেতু এতক্ষণে প্রায় শেষের দিকে মনে হয় তোমাদের আঁকানো। তো হাত দেখো যে সাইড থেকে হাত দিতে গেলে একটা হাত শুধু স্পষ্ট দেখা যাবে। তো হাতটা শুরু হবে এই কাঁধ থেকে, কাঁধ থেকে প্রথমে আমরা এই যে একটা হাতা বানায় নিব। এই দেখো হাতা হয়ে গেল, এটা জামার হাতা। ঠিক আছে, তো এখান থেকে আমাদের হাত হবে, এই গোল দিয়ে হাত দেখাবো। একটা হাত হয়ে গেল। ওই পাশে যদি আমরা হাতটাকে বাড়াই তাহলে দেখতে পাবো, না বাড়াইলে দেখতে পাবো না, তো ওই হাত দেখানোর দরকার নাই। তো এখান থেকে আবার জামার হাতা বানাই দিলাম, এই যে জামার হাতা, জামার হাতা। তারপরে এখান থেকে হাত, এই হাতটা এইভাবে দেখাই যে টিক চিহ্নের মতো করে, যে সামনের দিকে বাড়ায় আছে। আর ওই পাশের হাতটা দেখা যাবে না, ওই পাশের হাত যদি সোজা করে থাকে তাহলে তো দেখা যাবে না। আর ওই পাশের হাত যদি বের করে এভাবে তাইলে দেখা যাবে, তাই না? ওই পাশের হাত যদি সামনের দিকে আগায় ধরে তাইলে কিন্তু দেখা যাবে, যেমন এটা দেখাচ্ছি যে আগায় ধরছে।
এখন আগায় ধরলে কিন্তু শুধুমাত্র হাতের অর্ধেকই দেখা যায়, আর এই ডানার অংশটুকু কনুই পর্যন্ত তো আমাদের দেখা যাবে না, ওটা জামার ভেতরে ঢেকে যাবে। আচ্ছা, আহ, এ পর্যন্ত হয়ে গেলে জাস্ট আরেকটা কাজ করবা, সেটা হলো একটা নদী দিয়ে দিবা, যেহেতু ফাঁকা জায়গা আছে, এত ফাঁকা জায়গা এভাবে ফেলে রাখা যাবে না, ভালো লাগবে না। তো এই কর্নার দিয়ে একটা অংশ এসে এখান থেকে এই যে জাস্ট এভাবে দিয়ে দিলা একটা পার, ঠিক আছে, আঁকা বাঁকা করে এলোমেলো করে, এটা তো আমি আমার মতো দিছি, এই যে এখান থেকে দিয়েছি, যে উপরে একটু জায়গা রাখছি, যে উপরে আরো মাটি টাটি আছে, এলোমেলো করে দিয়ে দিবা, এখান থেকে একটু আঁকা বাঁকা করে, এখান থেকে একটু ভাঙায়, এটা আমি ইচ্ছা মতো দিছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। যে পাড়ের অংশ, এদিকে আরো বিরাট নদী আছে বা পুকুর আছে, এটা পার, এই জন্য অল্প একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা নৌকা দিতে পারো, যে নৌকা ঠেকনা দেওয়া আছে, এই একটু সৌন্দর্য বাড়ায়। এখন কি যে যত উপাদান অ্যাড করব তত দৃশ্যের সুন্দর হবে, তত সময় লাগবে, আর সময় দিতেই হবে, সময় না দিলে আঁকানো সুন্দর হবে না। এখন আমরা অনেক ভালো করে আঁকতে গেলে, আর যদি আমরা সময়ের চিন্তা করি যে তাড়াতাড়ি করে আঁকবো, তাহলে কিন্তু আঁকানোটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নৌকা বাঁধা আছে, তাহলে আমাদের মোটামুটি দৃশ্য কিন্তু শেষ, আমরা আর কিছু দেব না এখানে, দৃশ্য আঁকানো শেষ। এবার আমি কি করব, যে এটাকে আগে আমি কি করব, জেল পেন দিয়ে একটা আউটলাইন করে নিব, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরাও এটা করতে পারো, যেহেতু প্যাস্টেল কালার দিয়ে রং করবো, তো এমনিতে জেল পেনের কালি বোঝা যাবে না, আউটলাইন করে দেবো, তাহলে একটু স্পষ্ট হয়ে যাবে। যেমন এই যে এখানে অনেক দাগ আছে, এক্সট্রা দাগ, সেগুলো মুছে ফেলতে পারবো। এটা হওয়ার পরে আমাদের আঁকানো শেষ, আমরা আকাশে কিন্তু সরাসরি মেঘ রং দিয়ে দেব। মেঘ পেন্সিল দিয়ে আঁকানো যাবে না, মেঘ সরাসরি রং দিয়েই দিতে হবে। এই জন্য পেন্সিল দিয়ে কোনো মেঘ টেক দিতে যাব না, আমরা সরাসরি যে রং দেব, জল রং দিয়ে করলে তো জল রং দিয়েই সরাসরি করতে হয়, প্যাস্টেল কালার দিয়ে করলে প্যাস্টেল কালার দিয়েই সরাসরি মেঘগুলা দিয়ে দেব। আমি যে আউটলাইন করছি এই জন্য, যে তোমাদের দেখতে সুবিধা হবে যে কোথায় কোন রেখাটা আছে, কেননা যে এখানে এত ঘিজিমিজি হয়ে গেছে সব পেন্সিল, এবং হালকা করে দিয়েছি পেন্সিল যেহেতু, তো এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে ক্লিয়ারলি দেখা যাবে যে কোথায় কোন রেখাটা পড়ছে, কোথায় কোন জিনিসটা আছে। স্যার, হ্যাঁ বলো। তার হচ্ছে ওই আহ আমি তো যেহেতু জল রং দিয়ে আঁকবো, আমি কি সাইন পেন দিয়ে হচ্ছে মানে আউটলাইন করব? না, দরকার নাই, আহ, জল রং দিয়ে আঁকলে সাইন পেন দিয়ে দরকার নাই। আর তোমাদের আউটলাইন না করলেও হবে, হ্যাঁ, এটা পরে করে দিলেও হবে, কারণ এটা মুছে যাবে। এটা এখন করলে রং করার পরে এমনিতেই মুছে যায়, তো আমি জাস্ট করছি স্যার ওই ওই যে। যে আমার আঁকা শেষ, একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখবো, আমি জাস্ট করছি যে যেন একটু স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়। তাছাড়া আমাদের করতে হয় যে রং করা শেষে আবার একটা আউটলাইন দিতে হয়। এই তো সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা, মনে হচ্ছে যে তিনটা ছেলে খেলাধুলা করছে। আচ্ছা। স্যার কি কি রং গোলাবো? আচ্ছা, এখানে বর্ষাকালের যে থিম সেটা বুঝতে হবে, যে বর্ষাকাল মানে কি, যে আকাশ ভর্তি মেঘ, আর আকাশ ভর্তি মেঘ থাকলে সূর্য নাই, সূর্য তো দেখা যাবে না, ভালো তাই না? কথা। তাইলে আমাদের সিলভার কালার গোলাইতে হবে, সিলভার কালার গোলাইতে হবে আকাশে মেঘের জন্য, আর ডার্ক গ্রিন গোলাইতে হবে, এখানে কোনো লাইট গ্রিনের কোনো কথা থাকবে না। যেহেতু আলো কম, সেহেতু সব জিনিস গাঢ় দেখাইতে হবে, আলোর অভাবে সব জিনিস গাঢ়, সব জিনিসে ছায়া পড়বে, এখানে কোনো লাইট কালার দেওয়া যাবে না। লাইট কালার কখন দিতে হয়, যে সূর্যের আলো পড়ে ওটা আলোকিত হয়ে যায় জন্য লাইট কালার দিতে হয়, কিন্তু এখানে তো সূর্যই নাই, ঢেকে গেছে। তাহলে ডার্ক গ্রিন গোলাবো, দেয়ালে যে রং দেবো সেটাও ডার্ক হবে, আবার চালে যে রং দিব সেটাও ডার্ক হবে, তারপর জামায় যে রং দিব সেটাও ডার্ক হবে। এখন আমরা চালে যেহেতু ছনের ঘর দিছি, এটা আমাদের ব্রাউন, ইয়েলো এবং ব্ল্যাক কালার দিয়ে করতে হবে চালটা। স্যার আকাশেও কি আমি ওই সিলভার কালারটাই দিব? আকাশে তো সিলভার কালারটাই দিতে হবে, কেননা আকাশ তো মেঘ। তাহলে তাহলে মেঘটা একটু গাঢ় করে দেখাবো,
তাই না? ও, আরেকটা জিনিস হলো যে আমরা যখন বর্ষাকালে দৃশ্য আঁকবো, দেখবা যে সম্পূর্ণ আকাশই সিলভার থাকে, ওখানে কিন্তু কোনো নীল অথবা সাদা থাকে না। সম্পূর্ণ আকাশ সিলভার থাকে, কিন্তু যেখানে মেঘ জমা থাকে সেই অংশটা বেশি গাঢ়। আর তাছাড়া সম্পূর্ণ আকাশে একটা ছাই রঙের স্তর থাকে কিন্তু। তো আমরা যেখানে মেঘ থাকবে সেই অংশগুলোকে একটু বেশি করে গাঢ় করে দিব, আর যেখানে মেঘ থাকবে না, এমনি আকাশ, তো সেখানে একটু হালকা লাইট সিলভার দিব। কিন্তু এখানে কোনো নীল রং টিল রং দেখানো যাবে না বা সাদা রাখা যাবে না, কেননা সম্পূর্ণ আকাশই একেবারে মেঘাচ্ছন্ন। আচ্ছা, তো আমার আহ, যেটা করছি এটা তোমাদের না করলেও হবে এখন, হ্যাঁ, কেননা যেটা রং শেষে আবার দিতে হয়। আর এই যে দূরের গাছপালার উপরে আমরা কোনো আউটলাইন রাখবো না, ওটা আমরা সরাসরি রং দিয়েই দিয়ে দেব। দূরের গাছপালা, মেঘ, আকাশ, এগুলা সরাসরি রং দিয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এতক্ষণ পরে আঁকানো শেষ হইলো, তাহলে এবার রং শুরু করি। ওকে, তো এখন কিন্তু বোঝা যাচ্ছে। এখন আরেকটা জিনিস হলো যে আমি কিন্তু গাছের পাতার উপরে আউটলাইন করিনি, ওটা পরে দিব। আচ্ছা, তো আমরা সবার প্রথমে এই গাছটা দিয়ে শুরু করব। আচ্ছা, তো আমরা প্যাস্টেল কালার নিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমরা গাছ করব, তো তোমরাও আমার সাথে রং করলে একটু ভালো হবে, যেহেতু বর্ষাকালের সিনারিটা এই সিনারিটা একটু নতুন এবং প্যাস্টেল কালার দিয়ে তো করানো হয়নি তেমন। তো আমরা এটার জন্য নিব ব্রাউন কালার দুই রকমের, একটা ডার্ক ব্রাউন, একটা তার থেকে একটু হালকা। এটা গাঢ় ব্রাউন, এটা একটু হালকা ব্রাউন। তো দুই রকমের ব্রাউন লাগবে, এবং আমাদের লাগবে ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন। আচ্ছা, একটু লাইট গ্রিন কালারটাও নিয়ে নিচ্ছি। তো এই এতগুলা রং লাগবে আমাদের গাছ রং করতে, ঠিক আছে? গাছ রং করতে এতগুলা রং লাগবে। তো সবার প্রথমে আমি যে ডার্ক, স্যার গ্রিন কোনটা? একটু লাইট, গ্রিনটা কোন গ্রিন? এটা প্যারট গ্রিন, ডার্ক গ্রিন, ব্লু আর ব্ল্যাক, এই এতগুলা রং দিয়ে আমরা পাতা রং করব। তো সবার প্রথমে গাছের গুড়ির অংশটা রং করে ফেলছি। গাছের গুড়িতে সর্বপ্রথম আমরা একদিকে এই নর্মাল ব্রাউন কালারটা দেব। তো একদিকে চিকন করে এই নর্মাল ব্রাউন কালার যেটা, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি ডান দিকে দিচ্ছি, তোমরা ডান দিকে না দিয়ে বাম দিকেও দিতে পারো। আচ্ছা, তো একদিকে চিকন করে অল্প করে এই নর্মাল ব্রাউন কালারটা দেওয়ার পরে এবার আমি সম্পূর্ণ গাছে কিন্তু এই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে দেব। আচ্ছা, তো এবার আমি যে গাঢ় যে ব্রাউন কালারটা ছিল সেটা দিচ্ছি।
এখন বর্ষাকালের দৃশ্যে যদি আমরা উজ্জ্বল কিছু দেখাই তাহলে কিন্তু সেটা বেমানান হবে, কেননা যে বর্ষাকালে তো আলোই নাই, আলো নাই, সূর্য দেখা যায় না, একদম অন্ধকার থাকে, সেখানে উজ্জ্বল জিনিস কোথা থেকে আসবে বলো? তো আমি এই সাইডে ডার্ক দিয়েছি, এই সাইডে নর্মাল ব্রাউন কালার দিয়েছি গাঢ় করে। আচ্ছা, তো তোমাদের গাছের এই অংশ আঁকানো হয়ে গেলে আমাকে একটু জানাও। আচ্ছা, স্যার আঁকা শেষ। আচ্ছা, ধন্যবাদ। সবাই একটু আঁকা শেষ হলে জানাও, আর একটু দ্রুত আঁকার চেষ্টা করো, যেহেতু শুক্রবার তো এটা রং করা শেষ করতে হবে। আচ্ছা, তাহলে একদিকে একটু হালকা করেছি, অর্থাৎ একটু লাইট ব্রাউন দিয়েছি, এবং অপর দিকে ডার্ক ব্রাউনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা পাতার দিকে যাব। তো পাতার দিকে আমরা সবার প্রথমে নিচের দিকে ব্লু কালারটা দিয়ে শুরু করব। তো আমাদের যে ব্লু কালারটা আছে, ডার্ক ব্লু বা নেভি ব্লু, এটা দিয়ে আমরা পাতার নিচের দিক থেকে ব্লু কালার দিয়ে শুরু করব। স্যার হ্যাঁ, বলো। হচ্ছে ওই যে সিলভার কালারটা কি গাঢ় করে গোলাবো নাকি হালকা? আচ্ছা, যেটা দিয়ে আমরা, আচ্ছা সম্পূর্ণটাই হালকা হবে, তবে একটা হবে একেবারে হালকা, মানে একেবারে হালকা বলতে সাদা রঙের থেকে একটু গাঢ়। আর যেটা দিয়ে আমরা মেঘ দিব সেটা হবে একটু গাঢ়, মানে খুব বেশি গাঢ় গোলাবো না, কালো হয়ে যাবে শেষে। হ্যাঁ, তো দেখো যে আমি নিচের দিকগুলাতে ব্লু কালার দিয়ে দিচ্ছি। তো আমার তো গাছের পাতাগুলা খন্ড খন্ড, একবারে না, এই যে এখানে নিচের দিকে দিচ্ছি, এখানে নিচের দিকে দিলাম, আবার একটু উপর দিকে একটু দিলাম, কেননা এটা আবার এই অংশের নিচের দিক, আবার এই যে এখানে দিলাম। এখন ব্লু কালারটা কিন্তু হালকা করে দিচ্ছি, কেননা ব্লু কালার সবুজের সাথে মেশালে কি হয়, গাঢ় সবুজ হয়, তাই না? তো নিচের দিকে ছায়া বোঝানোর জন্য আমরা কিন্তু এটা করছি, যে নিচের দিকে ছায়া পড়ছে, এই জন্য ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এর উপরে যখন সবুজ কালার দিব তখন দুটা মিক্স হয়ে গাঢ় সবুজ হয়ে যাবে, নিচের দিকটা একেবারে গাঢ় হয়ে যাবে। আচ্ছা, তো নিচের দিকগুলা একটু বেছে বেছে ব্লু কালার দেওয়ার পরে এবার আমি এই যে গাঢ় সবুজটা আছে সেটা দিয়ে দিব। তো সেটা দেখুন, যখন ব্লু কালারের উপর দিয়ে দিচ্ছি তখন দেখো যে ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে। তো এখন আমি সব জায়গাতে দিয়ে দেই। তো দেখো এই যে এই জায়গাগুলোতে কিন্তু ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শ্যাডো পড়ছে, বেশি ছায়া। এখন সম্পূর্ণ জায়গায় তো ছায়া, এখন ছায়ার ভেতরেও আবার ছায়া পড়ে, বেশি ছায়া পড়ছে এই সমস্ত জায়গাতে যেগুলোতে আমরা নিচের দিকে ব্লু কালারটা অ্যাড করেছি। স্যার হ্যাঁ, বলো। ওই আমার গ্রে মানে সিলভারটা হয়ে গেছে, আপনি একটু দেখবেন, মানে হ্যাঁ, কাগজে দাগ দিয়ে। হ্যাঁ দেখবো। আচ্ছা, আগে আকাশ রং করছো, আগে গাছ টাছ রং করে নিতা, তাহলে সুবিধা হতো। আগে গাছ ঘর বাড়ি এগুলা রং করে নিয়ে তারপরে আকাশ রং করতে।
আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আকাশে একটু দেখাইতে পারতাম, ওই যে আমি যখন অন্য কাগজে দেখাবো তখন একটু আইডিয়া দিতে পারতাম। তো এখন সবাই একটু গাছটা আগে শেষ করো। আচ্ছা, দেখো ব্লু কালার দেওয়ার ফলে নিচের দিকে শেড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার একেবারে নিচের দিকে কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব। আর ব্ল্যাক কালারটা অবশ্যই অনেক হালকা করে অ্যাপ্লাই করতে হবে, কেননা যে ব্ল্যাক কালার এত গাঢ় যে বেশি চাপ দিয়ে দিলেই একেবারে কালো হয়ে যাবে, সব রং মুছে যাবে। এই ব্ল্যাক কালারটা এই জন্য দিচ্ছি যে এই অংশে সব থেকে বেশি ছায়া, যেহেতু এমনি ছায়া, ছায়ার উপরে আবার ছায়া, এই জন্য কালো কালো শেড চলে আসবে। ওকে, ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। এবার এই যে আমরা প্যারট গ্রিন নিয়েছিলাম না, সেই প্যারট গ্রিনও হালকা করে একটু দিয়ে দিতে হবে, আলতো করে দিয়ে দিতে হবে সমস্ত রঙের উপরে। তাহলে ওটা একটু ব্লেন্ড করতেও সুবিধা করবে, আবার একটু গাছটা একটু সুন্দর লাগবে। প্যারট গ্রিন কিন্তু আলতো করে হালকা করে দিচ্ছি এখানে, আমি অনেক ভর দিচ্ছি না, একেবারে আলতো করে জাস্ট টাচ করাচ্ছি। আচ্ছা, তো আমার এখানে কিন্তু গাছ হয়ে গেছে। তো আমি আরেকটু করে ব্ল্যাক কালারের শেড অ্যাড করছি, মনে হচ্ছে যে একটু অ্যাড করলে বেশি বেটার হবে। স্যার ওই যে আমিও কি প্যারট গ্রিন আর ডার্ক গ্রিন দুইটাই গোলাবো? আসলে জল আছে রং দিয়ে, জল রং দিয়ে কিন্তু গাছ রং করা আলাদা। ওই যে জল রং দিয়ে কিভাবে গাছ রং করতে হয় ওটা তো আগে শেখাইছিলাম, মনে আছে কি? জি স্যার, ওগুলো হ্যাঁ, পড়াশোনা। হ্যাঁ ওভাবে রং করতে হবে পাতার মতো করে। এভাবে একত্রিত ভাবে সব পাতা দেখানো যাবে না। স্যার মানে ওটা মানে মিক্স করা যাবে না, সিঙ্গেল? ওই যে পাতার মতো করে পেন্ট ব্রাশ দিয়ে এভাবে এভাবে এলোমেলো করে দিতে হয়, ওইটা। জি স্যার। আচ্ছা, তো আমাদের গাছ রং করা কিন্তু শেষ। ডার্ক শেড দেখাইছি, গাছেও ডার্ক শেড দেখাইছি, যেহেতু পরিবেশটাই ডার্ক। আচ্ছা, এখন এই যে কর্নার টর্নার দিয়ে একটু যদি একটু বেরিয়ে বেরিয়ে টিরে যায় তাহলে আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, কর্নার গুলা এলোমেলো রাখলে বেশি সুন্দর। তো রং করার সময় দেখবা যে একটু এদিক ওদিক চলে যাচ্ছে, একটু এদিক ওদিক বের হয়ে যাচ্ছে রং, তাহলে কিন্তু আরো বেশি বেটার, ওটা দেখতে আরো সুন্দর লাগে। যেহেতু প্রাকৃতিক জিনিসে তো পাতা, এগুলা সব পাতা একত্রিত ভাবে আমরা দেখাচ্ছি, তো পাতা তো এলোমেলোই থাকে। আচ্ছা, তো গাছ কিন্তু রং করা শেষ। গাছ রং করা শেষ হয়ে গেলে এখানে যেটা অপ্রয়োজনীয় অংশ, সেই অংশটুকু আমি এখন রং করে ফেলি, সেটা হলো মাটির অংশটা। তো মাটির অংশে আমি সম্পূর্ণই এই যে এটা দিব, ডার্ক গ্রিন যেটা আছে সেটা দিয়ে দিব প্রথমে। মাটির অংশটা খুব বেশি শেখানোর কিছু নাই, শুধুমাত্র ডার্ক গ্রিন কালারটা দিতে হবে এবং কিছু কিছু জায়গায় ব্লু কালার অ্যাড করতে হবে, যে ওখানে আরো বেশি ছায়া।
আচ্ছা, মাটিতে গাঢ় করে আগে ডার্ক গ্রিনটা দিয়ে নিচ্ছি, একেবারে গাঢ় করে, কিন্তু গাঢ় করে ডার্ক গ্রিন দেওয়ার পরে আমরা মাটিতে স্কেল দিয়ে একটু চেঁচে ফেলবো। এখানে এই যে মানুষের আশপাশে দিতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, যে মানুষগুলা আম, যেন ভেতরে না চলে যায় রং, সেভাবে একটু সাবধানে দিতে হবে। প্যাস্টেল কালারের একটা খারাপ দিক হলো যে প্যাস্টেল কালারের উপরে না অন্য কোনো রং বসে না। যে আমরা যে একটু পেন্সিল কালার দিয়ে কর্নার গুলো দিয়ে দেব, দেখবা যে প্যাস্টেল কালারের উপর পেন্সিল কালার দিতে গেলে প্যাস্টেল কালার উঠে যাচ্ছে, ওটা বসতে চায় না, যেহেতু অয়েল প্যাস্টেল এটা। সফট প্যাস্টেলে রং করা আর একটু মজা। সফট প্যাস্টেল ব্লেন্ড হয় খুব ভালো করে, একটু হাত দিয়ে ডলন দিলে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আর এই যে অয়েল প্যাস্টেল গুলা দিয়ে একটু ঝামেলা হয়। আচ্ছা, তো সমস্ত মাটির অংশ ডার্ক গ্রিন কালার যেটা দিয়েছি সেটা গ্রিন কালার দেওয়ার পরে এবার আমাদের কাজ হলো যে স্কেলটা দাও তো, স্কেল দিয়ে এটা চেঁচে তুলে ফেলতে হবে। এবং ঘরের এই আশপাশের এই অংশে কিন্তু আমি কোনো কালার দেইনি, ওখানে আমি একটু লাইট ব্রাউন কালার দিব, বা মাটি কালার যেটা থাকে ইয়েলো অকার, ওইটা দিব। তো আমি এই যে চেঁচে ফেলবো, চেঁচে ফেলে কিন্তু নীল কালারটা অ্যাপ্লাই করব। এখন আমরা যদি এরকম গাঢ় করে রং দেওয়ার পরে এর উপরে যদি আমরা অন্য কালার ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু বসতে চাইবে না। এই জন্য আমাদের আগে এটা স্কেল দিয়ে একটু তুলে ফেলতে হবে, অতিরিক্ত রং যেটা লেগে থাকে দরকার হয় না। তো সেটা যদি তুলে ফেলি তাহলে আমাদের পরবর্তী যে রংটা আমরা বসাবো ওর উপরে, সেটা খুব সুন্দর করে বসে যাবে। স্কেল দিয়ে চেপে ধরে ধরে একটু চেঁচে ফেলবো অতিরিক্ত রং। আর এই অতিরিক্ত রং চেঁচে ফেলার সময় দেখবা যে ব্লেন্ডও হয়ে যাচ্ছে, একা একাই ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো একটু মানুষের গায়ের ভেতরে চলে গেছে, ওটা আমি যেহেতু মাথার উপরে গেছে, মাথা তো কালো হয়ে যাবে, তো ওটা অতটা সমস্যা হয় নাই। আচ্ছা, চেঁচে ফেলার পরে আমার কাগজটা কিন্তু আরেকটু সুন্দর লাগবে এবং রংটাও একটু ব্লেন্ড হয়ে যায়, ওটা দেখতে একটু বেশি ভালো লাগে। দেখো যে এই যে অতিরিক্ত রং ছিল, এটার কোনো দরকার ছিল না, এটা এমনিতেই লেগেছিল এবং
ওই রং থাকার পর আমরা যদি অন্য কোনো রং অ্যাপ্লাই করতে যাই তাহলে ওটা বসতে চাইতো না। তো এবার মাটিটা একটু বেটার লাগছে, এবার কিন্তু আমরা অনায়াসে আরেকটা রং অ্যাপ্লাই করতে পারবো। ঠিক একইভাবে আমি এই যে গাছের গুঁড়িতেও একটু চেঁচে ফেলছি, চেঁচে ফেললে একটু সুন্দর লাগবে। আচ্ছা, তো গাছের গুঁড়িও চেঁচে ফেলছি, আমাদের মাটিও চেঁচে ফেলছি। আচ্ছা, তো আমি বাড়ির ঠিক আশপাশে যে মাটি রং যেটা ইয়েলো অকার বা হলুদ ব্রাউন মিক্স করে ওই রংটা বানানো যায়, তো ওইটা দিয়ে দিলাম। যেহেতু সময়ের স্বল্পতার জন্য আমি একটু রং করে যাই, তোমাদের যেখানে বুঝতে সমস্যা হবে আমাকে প্রশ্ন করো, আমি ওখানে দেখাই দিব। হ্যাঁ, শুক্রবার তো প্রায় 12:30 বেজে গেছে, শেষ করতে হবে। তো আমি হলুদ যে হলুদ রংটা দেওয়ার পরে, ওটা তো আসলে হলুদ রং না, গোল্ডেন রঙের মতো, তারপরে আমি একটু লাইট ব্রাউন কালার দিয়ে দিলাম আর একটু সুন্দর দেখার জন্য। এবং আমি এবার এই মাটির আশপাশে ব্লু কালারটা ব্যবহার করব হালকা করে। যেমন সবার প্রথমে আমি ব্যবহার করব যে নদীর পাড় আছে, সেই পাড়ের আশপাশ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে। এখন একটা জায়গায় একেবারে। আর হ্যাঁ বলো। স্যার আমি যেহেতু জল রং দিয়ে আঁকতেছি, তো হচ্ছে আপনার মাটিতে কি কালার দিব? মাটিতে এই যে সবুজ কালার দেবে, তারপরে গাঢ় সবুজ গোলাপে গাঢ় সবুজ গুলিয়ে আমাদের এই যে এখানে শেড দিয়ে দেবে কিছু কিছু জায়গায়, যেমন ঘরের আশপাশে একটু ডার্ক হবে, নদীর পাড়ে একটু ডার্ক হবে স্যার গাঢ় সবুজ দিয়ে। ঠিক আছে, এ দেখো যে ডার্ক টোনটা দেওয়ার পরে আমাদের একটু বেশি সুন্দর লাগে দেখতে, কেননা এখানে দুইটা রং অ্যাপ্লাই হচ্ছে, দুইটা রং দেখা যাচ্ছে, এটা বেশি সুন্দর লাগে। ঘরের আশপাশে, তারপরে নদীর কিনারায়, তারপরে কিছু কিছু জায়গায় এটা এলোমেলো করে কিছু কিছু জায়গায় যদি আমরা এটা দিয়ে দেই তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। এটা নির্দিষ্ট কোনো জায়গা নাই, এলোমেলো করে এখানে ওখানে একটু ছড়ায় ছিটায় দিলেই হবে। তবে এটা সবসময় ডান দিকে বাম দিকে এভাবে রং করে ছড়াইতে হবে, এটা সোজাসুজি উপর নিচ ক্রস করে কোনো দিকে বাঁকানো যাবে না, ডানে বামে ডানে বামে এভাবেই আমাদের সম্পূর্ণ অংশটা রং করে যেতে হবে। আচ্ছা, তো দেখো আমি এটা দিয়ে দিয়েছি, এটা দেওয়ার পরে একটু সুন্দর লাগে যে দুইটা রং দেখা যাচ্ছে, মাটির শেডটা বেশি ভালো দেখা যায়। আর নীল রংটাকে হালকা করে দিছি। আর এই কাজটা তোমরা প্রথমেই নীল রং দিয়েও দিতে পারতা, সমস্যা নাই। হ্যাঁ, প্রথমে যদি নীল রং দিয়ে দিতা তারপরে সবুজ রংটা দিয়ে দিতা ব্লেন্ড করার জন্য, তাও হইতো, যেমন গাছের ক্ষেত্রে করছিলাম। ওইটা ইচ্ছা, মানে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমার দেখো মাটির কাজ শেষ, বেশ কিছু জায়গায় দিয়ে দিয়েছি, যে এখানে ফাঁক ফোকর দিয়ে একটু দিয়ে দেই তাহলে বেশি ভালো লাগবে। যে মাটিতে দুইটা রং। আচ্ছা, তো মাটির কাজ শেষ করার পরে আমি নদীর কাজটা করব। তো এখানে নদীতে না আমাদের ব্লু কালারটা দেয়া যাবে না, কেননা নদী সবসময় আকাশের কি হয় যে প্রতিফলন রিফ্লেক্ট করে, আকাশের যে রং থাকে সেটাই নদীতে দেখা যায়। তো যেহেতু আকাশে নীল রং থাকার জন্য নদীতে বা পুকুরে আমরা নীল রং দেই, আর নীল তো পানি হয় না তাই না, সমুদ্রের পানি বাদে। আহ, তো সেক্ষেত্রে আমরা এটাকে ব্লু কালার না দিয়ে অ্যাশ কালার দিব। তো আমরা সবার প্রথমে লাইট অ্যাশ কালারটা দিয়ে শুরু করছি, লাইট অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি একেবারে হালকা করে আলতো করে, সব জায়গায় দিচ্ছি না, কিছু কিছু জায়গায় দিচ্ছি, কিছু কিছু জায়গা সাদাই রাখছি। তো এটাও ডান দিকে বাম দিকে বাঁকায় বাঁকায় দিতে হবে, অবশ্যই ডানে বামে বাঁকায় বাঁকায়। তো সব জায়গায় দিচ্ছি না, হ্যাঁ, কিছু কিছু জায়গা বাদ রাখছি। আচ্ছা, তো অ্যাশ কালারটা দেওয়ার পরে এই নদীর পাড়ের আশপাশ দিয়ে আমাদের একটু সবুজ কালারটা হালকা করে একটু ছড়ায় ছড়ায় দিতে হবে। নদীর পাড়ের অর্থাৎ নদীর যে শেষ কিনারা আছে সেখানে একটু সবুজ দিয়ে দিলে মনে হবে যে পাড়ের যে সবুজ রংটা ওটা রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা,
তো আমরা লাইট অ্যাশ কালারটা দেওয়া শেষ হয়ে গেলে এবার একটু ডার্ক সিলভার যেটা আছে সেটা দিব। তো এটা দিয়ে একটু নদীর যে নৌকার নিচে একটু কিনারা টিনারার দিকে একটু ডার্ক করে দিব, সামান্য একটু ডার্ক করছি, বেশি না কিন্তু। আচ্ছা, এখন এইটা দেওয়ার পরে এবার আমরা একটু স্কাই ব্লু অথবা ব্লু কালারটা ব্যবহার করব। তো এটা কি করলাম যে আমরা আগে দিয়ে নিলাম সিলভার কালার আগে দিয়ে নিছি। দিয়ে নেওয়ার পরে আমরা এখানে ডার্ক ব্লুটা নিচ্ছি, নেভি ব্লুটা নিচ্ছি, নিয়ে এই ব্লুটা ব্যবহার করছি। এটাও কিছু কিছু জায়গায়। ওকে, তো সবকিছু প্রায় দেয়া শেষ। এবার আমাদের লাস্ট কাজ হলো এই নদীটাকে ব্লেন্ড করা। তো আমরা নদীতে দেখো কত রকমের রং ব্যবহার করলাম, স্কাই ব্লু দিলাম, ব্লু দিলাম, তারপরে আহ পাড়ের কিনার দিয়ে একটু গ্রিন দিলাম, এবং এখন হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করছি। তো যখন ব্লেন্ড করব তখনই নদীটা বেশি সুন্দর লাগবে, কেননা সব কালারই হালকা করে দেয়া হয়েছে। হালকা করে দেওয়ার জন্য কোনো কালারে কিন্তু ভালো করে বসে নাই নদীতে। তো যখন এই যে ব্লেন্ড করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে, গাঢ় করে ভর দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, তখন নদীতে সব কালার বসে যাচ্ছে এবং নদীটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। আচ্ছা, এখন তোমরা যদি চাও যে সরাসরি ব্লু কালারটা দিয়ে নদী রং করবে তাও হবে, হ্যাঁ। যারা নদী রং করছো, ব্লু কালারটা বেশি দিলে হবে। হালকা একটু সিলভার কালার আগে দিয়ে নিও। হালকা সিলভার কালার, লাইট সিলভার কালার দিয়ে নেওয়ার পরে যদি ব্লু দাও, তাহলে ব্লুটা আর একটু ডার্ক ডার্ক মনে হয়, যে মনে হয় যে ছায়ার জন্য ওটা একটু সিলভার সিলভার শেড চলে আসে। তো এটা দেখতে আর একটু সুন্দর লাগে। যেমন এটা দেখো যে সরাসরি ব্লু কালার না, কিন্তু ব্লু সিলভার মিক্স হয়ে গেছে। ব্লু সিলভার মিক্স হয়ে একটা সুন্দর কালার আসছে, যেটা আকাশে মেঘের কালারের সাথে কিছুটা সিমিলার। তো এই জন্য ব্লু সিলভার কালারটা হালকা করে দিয়ে নিয়ে তার উপরে ব্লু কালার দিয়ে তারপরে ব্লেন্ড করে দিও, তাহলেও ঠিক লাগবে। তোমরা কোথাও না বুঝলে প্রশ্ন করো। এই যে নদীর পাড়ের রেখাটাকে তো মোটা করতে হয়, তো নদীর পাড় আছে যেখানে, সেই রেখাতে একটু আমি যে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, যে ওখানে মাটি থেকে নদীটা কতটুকু উঁচুতে আছে সেটা বোঝা যাবে। আচ্ছা, এটা কিন্তু এই এক সাইডেরই, মানে মাটি থেকে কতটা উঁচুতে আছে, সরি কতটা নিচে আছে পানি, সেটা বোঝা যাবে। ওকে, দিয়ে দিছি। ব্লু কালার দিয়ে নদীর এই সামনের দিকের আউটলাইনটা করে দিচ্ছি। আচ্ছা, ওই যে দূরের গাছপালা আছে, দূরের গাছপালাগুলো তো আমি গাঢ় সবুজ কালারটা দিয়ে দেবো। দূরের গাছপালাতে অনেক গাঢ় দিতে হবে, এই জন্য সবার প্রথমে ব্লু ব্যবহার করব, তারপরে আমরা ব্যবহার করব, যে ডার্ক গ্রিনটা ব্যবহার করব। তো এখানে ব্লুটা একটু গাঢ় করে দিব, কেননা দূরের গাছপালা অনেক বেশি গাঢ়। দেখো সরাসরি কিন্তু ব্লু কালার দিচ্ছি, এখানে কিন্তু আমরা যে আগে যে এঁকে নিয়েছিলাম সেটার সাথে কিন্তু কোনো মিল নাই। নতুন করে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি এলোমেলো করে। ওকে, দেওয়ার পরে আমরা ডার্ক গ্রিন কালারটা দিয়ে দিব। আচ্ছা, এখন একটা কাজ করব, যে ব্লু কালার তো দিছি, তার উপরে ডার্ক গ্রিন কালার দিব, এবং উপর দিয়ে একটু ডার্ক গ্রিন কালার এলোমেলো করে একটু ছড়ায়ও দিব। তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। এই যে একটু এদিকে ওদিকে, একটু এদিকে ওদিকে, একটু এলোমেলো করে একটু বের করে করে দিব ডার্ক গ্রিন কালারটা।
আচ্ছা, তো আমাদের দূরের ঝোপঝাড় হয়ে গেছে। নিচের দিকটা, ঝোপঝাড়ের নিচের দিকটা হালকা একটু ব্ল্যাক করে দিচ্ছি যেন আরো একটু গাঢ় মনে হয়। তো প্রসেস একই, যে আমরা যত পারবো যে এটাকে গাঢ় দেখাবো, যে ছায়া পড়ছে, অনেক ছায়া পড়ছে, একেবারে আকাশেও তো সূর্য নাই, আকাশের মেঘলা ছায়া পড়ছে এবং নিচের দিকটা তো এমনিতেই গাছের ঝোপঝাড়ের ছায়ায় পড়ে। তো এই জন্য ওটাকে যত সম্ভব গাঢ় দেখানোর চেষ্টা করব, নিচের দিকটা বেশি করে। আচ্ছা, তো আমাদের সবকিছুই প্রায় শেষের দিকে। এবার বাকি যে গাছগুলো আছে সেগুলা করে ফেলি। আচ্ছা, যারা কলা গাছ দিয়েছো, কলা গাছে প্রথমে টিয়া রংটা দিচ্ছি, তারপরে সবুজ রং দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি, কেননা কলা গাছের পাতা লাইট গ্রিনই হয়, ওটা আহ, অনেক হালকা হয়। আচ্ছা, আবার ডার্ক গ্রিনও হয় ছায়ার ভেতরে থাকলে, তো এটা আমরা এই যে ডার্ক গ্রিন দিয়ে শ্যাডো দেখাচ্ছি লাইট গ্রিন দেওয়ার পরে। স্যার, হ্যাঁ, বলো। স্যার নদীর কালারের সাথে কি ওই যে আকাশে যেমন যখন ওই যে সিলভারটা গুলাইছিলাম ওইটার সাথে কি একটু মানে নীল স্কাই ব্লু এর সাথে কি ওইটা একটু মিক্স করে রং করব নদীটা? হ্যাঁ, সিলভার কালারটা দেওয়ার পরে তারপরে স্কাই ব্লুটা হ্যাঁ মিক্স করে রং করো, একবারে মেশায় দাও তাহলে হয়ে যাবে। জল রং দিয়ে তো এটা সুবিধা যে দুটো আগেই মেশায় দেওয়া যায়। তো স্কাই ব্লুর সাথে জি স্যার। হালকা একটু সিলভার কালার মিক্স করো, বেশি না, হ্যাঁ, যেন একটু সিলভার সিলভার ভাব আসে। জি স্যার। আচ্ছা, তো দেখো যে পরিবেশটা একটু মলিন অলরেডি কিন্তু হয়ে গেছে, যে ছায়া ছায়া পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে। তো এ পর্যন্ত হওয়ার পরে এবার আমরা আকাশের দিকে যাব। তো তোমরা যারা যে রঙই করছো একটু থেমে যাও, থেমে গিয়ে একটু আকাশ রং করাটা একটু দেখে নাও। একটু আকাশ রং করাটা দেখে নিলে তারপরে তোমরা আরামসে করে নিতে পারবা, সমস্যা নাই। কেননা এই ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে, আজ নামাজের দিন তো একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। অলরেডি 12:30 বেজে গেছে। আচ্ছা, আমি আলাদা একটা কাগজ নেই। আচ্ছা, তো এই কাগজটা নিছি, তোমরা যে যাই রং করছো একটু থেমে গিয়ে আকাশটা দেখো, হ্যাঁ, যে আকাশটা কিভাবে হবে। তো এখন আমাদের আকাশে, আমরা তো জানি যে সম্পূর্ণ আকাশটা প্রথমে স্কাই ব্লু কালার করতে হয়, আমরা নর্মালি জানি, কিন্তু এখন যেহেতু সিলভার কালার করতে হবে এই জন্য যে সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা। তো আমাদের কাছে যে সিলভার কালারটা থাকবে সেটা দিয়ে আমরা প্রথমে আকাশটাকে সম্পূর্ণ রং করে ফেলবো। ধরো এই উপরের টুকু আমাদের আকাশ, তো আমরা প্রথমে সম্পূর্ণটুকু হালকা সিলভার কালার দিয়ে রং করে ফেলবো। সিলভার কালার দিয়ে হালকা শেড দিয়ে এটা রং করে দিচ্ছি। আচ্ছা, লাইট সিলভার কালার দিয়ে সম্পূর্ণ আকাশ প্রথমে রং করে নিলাম। করে নেওয়ার পরে এখন এটাকে আমাদের একটু ব্লেন্ড করতে হবে, তো আমরা একেবারে পরে একবারে ব্লেন্ড করে দিব। তো লাইট সিলভার কালার দিয়ে সম্পূর্ণ আকাশ আগে রং করে নিলাম সুন্দর করে, একটু হাত দিয়ে একটু ঘষে দেই তাহলে আর একটু মিশে যাবে। খুব বেশি কাজ করে না হাত দিয়ে ঘষলে অয়েল প্যাস্টেল, তারপরও একটু কাজ করে। আচ্ছা, তো প্রথমে আকাশের এই একটা রং দিয়ে নিলাম, বেস কালার যেটা, যে আমাদের আকাশটা তো সম্পূর্ণই সিলভার কালার থাকবে, তো এটা
লাইট সিলভার কালার দিয়ে এটা আগে দিয়ে নিলাম। তারপরে আমরা এবার তার থেকে একটু গাঢ় যে সিলভার কালারটা থাকবে সেটা ব্যবহার করব। তো এখন এটা দিয়ে আমরা মেঘ ক্রিয়েট করব সবার প্রথমে। তো মেঘগুলা এলোমেলো হবে, তো এভাবে আমরা মেঘ দেখাচ্ছি। তো এটাও কিন্তু একবারে শেষ না, এরপর আমাদের কালো রঙও ব্যবহার করতে হবে। এখানে মেঘ দেখাচ্ছি, এখানে মেঘ দেখাচ্ছি, তো মেঘগুলা এলোমেলো করে আমরা দিয়ে দিচ্ছি। এখানে মেঘ দেখাচ্ছি। আচ্ছা, এখন কেমন যেন লাগতে পারে, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো মেঘের যে জায়গাগুলো সেগুলো আমরা একটু চিহ্নিত করে নিচ্ছি যে এই জায়গাগুলোতে আমরা মেঘ দেখাবো। তো এখানে একটু মেঘ দেখাবো, এখানে একটু মেঘ দেখাবো আকাশে। তো প্রথমে চিহ্নিত করে নিচ্ছি ওর থেকে একটু গাঢ় সিলভার কালার দিয়ে, যে এখানে মেঘ দেখাবো। উপরের দিকটা তো একটু গাঢ় থাকবে, উপরের দিকে একটু গাঢ় করে দিচ্ছি। তো মেঘ যে সেটা তো এলোমেলো করে হয়, তো আমরা এলোমেলো করে শেপ বানাবো। কিন্তু এই যে এটা বানাইছি যেটা এলোমেলো, এখানে একটু ছোট দিয়েছি, আবার এখানে একটু বড় দিয়েছি, এলোমেলো করে দেখাতে হবে। আচ্ছা, এইটা গেল। এখন এরপরে আমাদের কালো রঙের পালা। এবার কালো রং দিয়ে আমাদের শেড দিতে হবে, হালকা করে কালো রং দিয়ে শেড দিতে হবে। এই যে মেঘের মতো করে আকৃতি বানায় দিচ্ছে, এবার উপরের দিকটা একটু এলোমেলো করে। তারপর এখানে আবার একটু গোল করে দিলাম, গোল করে একটু শেড দিয়ে দিচ্ছি। প্রথমে যেখানে আমরা হালকা সিলভার কালার দিয়েছিলাম সেটার উপরেই কিন্তু। আবার যে এখানে একটু গোল দিলাম, একটু বড় গোল। মেঘ যেহেতু এলোমেলো থাকে, গোল দিয়ে নিচের অংশটুকু আমরা কালো রং করে দিচ্ছি হালকা করে। প্রথমে গাঢ় সিলভার কালার দিয়ে একটা শেপ বানায় নিলাম, ক্রিয়েট করে নিলাম, যে এখানে এখানে আমরা মেঘগুলা দিব, ওর উপর দিয়ে আমরা একটু শেপ বানায় দিচ্ছি, এরকম গোল গোল দিয়ে একটু এলোমেলো শেপ বানায় দিচ্ছি। তো এর নিচে আবার আরেকটা শেপ দিলাম, এরকম এরকম দিলাম, দুটা গোল দিলাম, দিয়ে তারপরে এখানেও একটু কালো রং দিয়ে দিয়ে দেব। আচ্ছা, দিলাম। আবার এই জায়গাটা একটা দিয়ে দেই গোল। এখন মেঘ তো এলোমেলো থাকে, যেমন ইচ্ছে তেমন দেওয়া যায়, তো গোল গোল করে মেঘের শেপগুলা দেখাই। আবার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে দেই। তারপরে কালো রং দিয়ে নিচের দিকটা কালো করে দিচ্ছি। তার নিচে আবার আরেকটা দিয়ে দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই। আচ্ছা, দিলাম। এই যে এই উপরের দিকটা একটু কালো করে দেবো। আচ্ছা, তোমরা আগেই আমার সাথে এঁকো না, হ্যাঁ, আগে একটু দেখে নাও। আমি দুই রকমের মেঘ শেখাবো, এই পাশে এক রকমের শেখাবো। তো তাই প্রথমে আগে আমার সাথে না এঁকে আগে একটু দেখে নাও যে কোনটা দিবা। তো এটা আমরা কি করলাম, যে সোজাসুজি মেঘ দিলাম, যে উপর দিকে মেঘের মাথাগুলো আছে, এবং উপরের দিকটা একটু ডার্ক করে দিতে হবে, যেহেতু উপরের আকাশটা আমরা দেখতে পাচ্ছি না, উপরের দিকে আরো মেঘ টেঘ আছে যেটা দেখতে পাচ্ছি না। আর এখানে একটা দিয়ে দেই। তাহলে মেঘ দিতে হবে আমাদের স্তরে স্তরে। তো প্রথম স্তর দিলাম, এই যে এখানে একটা দিয়ে দেই, দ্বিতীয় স্তর দিলাম। তো এক সারি ভাবে দেয়া যাবে না, এই যে এখানে একটু ফাঁকা লাগছে, এখানে একটা দিয়ে দেই গোলের মতো করে, এখানে একটা দিয়ে দিলাম। এই যে এখানে ফাঁকা লাগছে, এখানে একটা দিয়ে দেই। আচ্ছা, এরকম দেওয়ার পরে এবার আমাদের হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমরা যেহেতু আগেই সিলভার কালার দিয়ে নিয়েছিলাম, তারপরে ব্ল্যাক কালারটা দিচ্ছি, ওই জন্য কিন্তু ব্ল্যাক কালারটা একেবারে ডার্ক হয়ে বসে নাই। সিলভার কালারটা নিচে ছিল, তো আমরা ব্ল্যাক কালারটাকে ডার্ক করে কিন্তু বসাইনি, কেননা সিলভার কালার নিচে ছিল জন্য। এই জন্য কিন্তু সিলভার কালার আগে দিয়ে নিয়েছিলাম। তাছাড়া এই ব্ল্যাক কালার কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যেত। তো এবার আমরা ব্লেন্ড করে দিব, জাস্ট সাদা রং নিব, সাদা রং নিয়ে সমস্ত জায়গার উপরে সাদা রং দিয়ে দিব। ওকে,
আচ্ছা, সাদা রং দিয়ে যখন ভালো করে ব্লেন্ড করে দিব তখন এটা হালকা হয়ে যাবে। এবারে যে কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগছে সেখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এটা তো একদম সম্পূর্ণ ফাঁকা আকাশ, তো আমরা যখন গাছপালা থাকবে, আশপাশে গাছপালা থাকবে এবং একটু একটু দেখা যাবে তখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। একেবারে ফাঁকা আকাশ তো, তো এইটা এক ধরনের গেল যে সোজাসুজি সারি দিয়ে দুটো মেঘ। এখানে আরেকটু কাজ করি যে এখানে কিছু কিছু জায়গায় একটু বেশি ফাঁকা লাগছে, সেই জায়গাগুলোতে একটু হালকা করে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। আরেক ধরনের মেঘ হলো এদিকে দেখায় যে এটা আবার উল্টা দিকে ডিরেকশন। তো এটা করতে গেলে আমাদের সবার প্রথমে দুই সারি মেঘ এঁকে নিতে হবে, এ একটা এ একটা, এটা বেশি সহজ এবং সুন্দরও। আচ্ছা, এখানে একটু বড় দিলাম, এখানে আবার একটু ছোট, আবার একটু বড়, আবার একটু ছোট, এভাবে একটা সারি আঁকলাম। তার উপরে আরেকটা সারি আঁকতে হবে, এ একটা, এখানে একটা, এখানে একটা, এটার ভেতরে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুইটা সারি আঁকলাম। নিচে আরেকটা দিয়ে দেই। আচ্ছা, দিলাম। এটা হলো যে উপরে এক ধারে চাপা ধরা মেঘ রয়েছে। তো এবার কি করব যে সবার প্রথমে কালো রং দিয়ে শুরু করব। এই প্রত্যেকটা যে ইউ এর মতো দিয়েছি সেই প্রত্যেকটা ইউ এর নিচে উপরের অংশটুকু আমরা কালো রং দিয়ে একটু একটু মোটা করে রং করে দিব। প্রত্যেকটা ইউ এর মতো যে অংশ দিয়েছি সেই প্রত্যেকটা ইউ এর মতো অংশেরই ভেতরের দিকটা কালো রং দিয়েই রং করে দিচ্ছি, তবে খুব বেশি গাঢ় করছি না। দেখো দুইটা কিন্তু দুই রকম টেকনিক। এই মেঘটা ওই যে দৃশ্যের মধ্যে দিলে সুন্দর লাগবে, যেহেতু গাছপালা থাকবে আকাশ সম্পূর্ণ দেখা যাবে না, ওইটা সুন্দর লাগবে। আর এটাও সুন্দর লাগবে যেটা উপরের দিকে চাপা ধরা মেঘ। আচ্ছা, প্রত্যেকটা ইউ এর মতো যে অংশ দিয়েছি প্রত্যেকটা ইউ এর মতো অংশের নিচের দিকটা, অর্থাৎ আমরা ইউ এর আশপাশ দিয়ে এটাকে কালো রং দিয়ে রং করে দিচ্ছি। এই প্রসেসটা অনেক সোজাও। তো ইউ আঁকবো প্রথমে, ইউ তো না, একটু গোলের মতো, গোলের মতো আঁকবো প্রথমে। গোলের মতো এঁকে নিচের দিকটা আশপাশ দিকটা আমরা একটু কালো রং দিয়ে রং করে দেব। আচ্ছা দেখো, সম্পূর্ণ অংশটা কালো রং দিয়ে রং করে দিছি। করে দেওয়ার পরে এবার আমরা সিলভার কালারটা দিব। সিলভার কালার দিয়ে উপরের অংশটা ব্লেন্ড করে দিব। এবার সিলভার কালার দিয়ে উপরের অংশে গাঢ় করে ব্লেন্ড করে দিব। লাইট সিলভার কালারটা কিন্তু সব থেকে যেটা হালকা সিলভার থাকবে সেটা দিয়ে। তবে ব্লেন্ড করার সময় আমরা আগে মেঘের অংশটা ব্লেন্ড করে নেব, কেননা যে আমরা যদি সম্পূর্ণ অংশ একবারে ব্লেন্ড করতে যাই তাহলে দেখা যাবে যে ছড়ায় ছড়ায় মেঘের অংশ নাই হয়ে যাচ্ছে। তো মেঘের অংশটা আগে আমরা ব্লেন্ড করে নেব, তারপরে বাদবাকি যেটা থাকবে সেখানে দিয়ে দেব। তবে সিলভার কালারটা সব থেকে যেটা হালকা সেটা দিয়ে। আচ্ছা, আজকের ক্লাসটা তো বিরাট লম্বা হয়ে গেল। যেহেতু আঁকানো শেখানো রং করা সব একসাথে, তো এই ধরনের ক্লাস আসলে 2 দিন ধরে নিলে বেটার হয়, মানে আরো ডিটেলে আর একটু ভালো করে শেখানো যায়, তাড়াহুড়ায় ক্লাসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো সমস্ত অংশ আমি সিলভার কালার দিয়ে রং করে নিয়েছি। মেঘের অংশটা রং করেছি এবং মেঘের আশপাশ দিয়ে সিলভার কালার দিয়ে দিয়েছি। এবার যে নিচের দিকটা আছে না, সেই নিচের দিকেও একেবারে আলতো করে সিলভার কালার দিতে হবে। নিচের দিকটায় একেবারে আলতো করে সিলভার কালার দিতে হবে। হালকা করে সিলভার কালার দেওয়ার পরে ব্লেন্ড করতে হবে হোয়াইট কালার দিয়ে। যখন হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করব তখন আমাদের মেঘের রংটা আরেকটু সুন্দর হয়ে যাবে, আরেকটু হালকা হয়ে যাবে।
এবং হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার সময় একই কাজটা করতে হবে, যে আমাদের আকৃতিটা, মেঘের আকৃতিটা, সেটা আগে রং করে নিতে হবে। এই যে এগুলা তো আসলে দেখা যাবে যে মেঘ যদি আমরা একটু সুন্দর করে রাখতে চাই, মেঘের উপরে একটা আলাদা ক্লাস নিতে হয়, কারণ মেঘে অনেক কিছু শেখানোর আছে। ওকে, তো এবারে যে মাঝখানে যে অংশগুলো আছে সেগুলো ব্লেন্ড করে দিব হোয়াইট কালার দিয়ে। তাহলে এটা হলো অনেক সহজ উপায়ে চাপা ধরা মেঘ, যেটা আকাশে এক ধারসে চাপা ধরে আছে, এবং নিচের অংশটাও একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিব, তাহলে সম্পূর্ণ অংশই সিলভার দেখা যাবে। তোমরা কি বুঝতে পারলে? স্যার বাকি যতটুকু মানে ছবিটার বাকি আছে এটা নেক্সট ক্লাসে দেখালে হয় না? নেক্সট ক্লাসে? আচ্ছা, তোমাদের কবে জমা দিতে হবে আগে তাই বলো। স্যার আমাদের তো আরো বুধবার দিন। ও, তাহলে তো টেনশনই নাই, তাহলে নেক্সট ক্লাসে দেখাই, আর একটু ভালো করে দেখাবো নে। জি স্যার। আমি ভাবছি যে কালকে জমা দিতে হবে, এই জন্য আজকে শেষ করতেছি। সময় থাকলে 2 দিন ধরে ক্লাস নিলে বেটার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। আমরা কালকের ক্লাসে সবার প্রথমে শুরু করব মেঘ দিয়ে। তো মেঘ তো এখানে ভালো করে দেখানো গেল না, আমরা কালকের ক্লাসে মেঘ শিখবো, তারপরে আকাশটা কমপ্লিট করে ফেলবো। তাহলে এ পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।